ওকে। ওকে, সো এটা আমাদের থার্ড পডকাস্ট, হার্ট টু হার্ট। এন্ড আজকে আমাদের গেস্ট সংযুক্তা। সংযুক্তা, তুই কিছু বল, ইন্ট্রোডাকশন দে। হ্যাঁ, আমি সংযুক্তা চ্যাটার্জি। উম, আমি পুনেতে থাকি সিন্স 20 ইয়ার্স, বাট আমার বর্ন অ্যান্ড ব্রট আপ সবকিছুই কলকাতায়। হুম। আহ, মানে স্কুলিং, দেন কলেজ, ইউনিভার্সিটি। আমি সোশিওলজি নিয়ে মাস্টার্স করেছি। হুম। আর এখন বাই প্রফেশন আমি টিচার। ওকে। অ্যান্ড মানে আমার লাইফের দুটো দিক, মানে আমার বড় হওয়া আর আমার আফটার ম্যারিড লাইফ, মানে দুটো বলতে পারিস পুরো ডিফারেন্ট। মানে আমি হুম। বড় হয়েছি আহ, একান্নবর্তী পরিবারে। তো মানে 20-22 জন লোকের ফ্যামিলির মধ্যে ভীষণ প্রোটেক্টিভ মানে পরিবেশ ছিল। বাট ভীষণ আনন্দে বড় হয়েছি। মানে আমাদের এমন মানে বাড়িটা এমন ছিল, আমরা এমনিতে আমরা দুই বোন, কিন্তু মানে ছোটবেলা থেকে আমাদের ওভাবেই শেখানো হয়েছিল এবং আমরা ওভাবেই জানতাম। কেউ যদি জিজ্ঞেস করতো যে তোমরা কয় ভাই বোন, আমরা বলতাম আমরা 5 বোন 3 ভাই। তো মানে আলাদা ব্যাপারটা কোনোদিনই ছিল না। ছিল না। ওটা ভীষণ ছিল, ভীষণ মানে একটা শাসনের মধ্যে সব সময়, মানে কোনো কিছু করতে গেলে। আর আমার মাও টিচার ছিলেন। তো হুম। মার মধ্যেও ব্যাপারটা খুব ছিল, সন্ধ্যা 6টার পরে বাইরে থাকবে না, ও, চলে আমি এটা আসবে। জানতাম না কাকিমা টিচার ছিলেন, হ্যাঁ, কি মা সুন্দর। 40 ইয়ার্স মা গভর্নমেন্ট ও, স্কুলের টিচার ওকে ছিলেন। ওকে। তো এবার মানে ওটা একটা ছিল। বাট এখন ভীষণ মনে হয় যে ওগুলো ছিল বলে বোধহয় আজ এইখানে এসে পৌঁছাতে পেরেছি। মানে তার জন্য আমার কোনো রিগ্রেট নেই, মানে আমার কোনো খারাপ লাগা নেই যে আমাদের বাড়িতে এত মানে সবাই কন্ট্রোল করতো সব। মানে মা বাবা যে শুধু বলবে তা নয়, কোথাও যাওয়া মানে প্রথম মানে তোমাকে পারমিশন নিতে হবে বড় জেঠি জ্যাঠার থেকে, মেজো জেঠি। কারণ তারা সত্যি কথা বলতে আমাকে খুবই আগলে রাখতেন। কারণ হুম। যেহেতু মা চাকরি করতেন, তো চাকরি তার করতে। জন্য মানে বলতে গেলে আমার বড় জেঠিও চাকরি করতেন, উনিও স্কুলের ওকে। টিচার ছিলেন। আর আমরা দুই বোন মোটামুটি মেইনলি বড় হয়েছে আমার মেজো জেঠির কাছে। হুম। হ্যাঁ, মানে আমার সেকেন্ড মাদার বলতে পারিস। ওকে তো ওকে। এরকম ছিল। তো তার ফলে মানে একেবারেই অন্য টাইপের মানে ছিল। আর বিয়ে হয়ে যখন এলাম, লোকেরা বিয়ের পরে অনেকটা পরাধীন হয়, বাট আমি স্বাধীন হলাম। কারণ এক তো হলে এদের নিউক্লিয়ার ফ্যামিলি। হ্যাঁ। আর আমার শাশুড়ি মায়ের মানে ওটা কোনোদিনও ছিল না যে কন্ট্রোলে রাখবো বা হুম। করবো। উনি নিজেও মানে ঘোরা বেড়া, নিজের পছন্দ মতো সবকিছু করা পছন্দ করতেন। তো সেটা আমাকেও দিয়েছিলেন। মানে আমার ওই ট্রানজিশনটা মানে দুটোই উপভোগ করেছি বলতে হুম, পারিস। মানে ঠিক। ওইখানেও একরকম ভাবে ছিলাম, আর এখানে আসার পরে মানে যখন বলতো যে না তুমি বলো এটা কি হবে, আমাদের কি হতো ছোটবেলা থেকে যা কিছু হবে বড়রাই বলবে। বাট এখানে যেহেতু আমি বড় ছেলের বউ, তো সেক্ষেত্রে হুম। মানে রেসপন্সিবিলিটিও প্রচুর আসলো, কিন্তু তার সাথে সাথে অনেক ইম্পর্টেন্সও পেয়েছি হুম। সে করা। হুম। তারপরে ধর আমার দুই ছেলে মেয়ে। ছেলে তো হুম। এখন চাকরি করছে। ও, চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ওয়াও, কনগ্রাচুলেশন। অ্যাকচুয়ালি ও ওয়াও। থার্ম্যাক্সে পেয়েছে। ও, ওয়াও, এখানেই তো তাহলে। হ্যাঁ, হ্যাঁ, পুনে। পুনেতেই তো। ওকে ওকে হুম। ওকে, বাহ। আর মেয়ে তো এবার 12 দিয়েছে। আচ্ছা, তো বাপরে, বড় হয়ে গেল। দেখা যাক। হ্যাঁ, বড় হয়ে গেল। বাট এখানে আমি ধর মানে বিয়ের অনেকটা পরে আমি অ্যাকচুয়ালি প্রথম দিকে আমার হাজবেন্ড সাইটে ছিল। তো হুম। বিয়ের প্রথম 4 বছর ধর আমি সেরকম কিছু করিনি, কারণ মানে ওর সাথেই আমাকে সাইটে ঘুরতে হতো। হুম। হুম। বাট সবসময় মনে হতো একটা কিছু করা দরকার। মানে কি হতো, রেগুলারের কাজ যা সেগুলো তো করছি, বাট তার হুম। বাইরেও মানে আমার নিজের জন্য কিছু একটা করা দরকার, নিজের হুম। মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। আমি খুব আঁকতে ভালোবাসি। তো হুম। উম, পুনাতে আসার পরে ধর মানে আমি আবার ওগুলোকে প্রথমে স্টার্ট করলাম, মিউরাল বানানো বানানো, হুম। এক্সিবিশন করা, এইগুলো করছিলাম। করতে করতেও না একটা মানে তবুও মনে হতো যে কিছু করি,
মানে হুম কারণ যখন প্রথম পুনায় এসেছি, ধর কেউ ছিল না, কাউকেই চিনি না, নতুন শহর, মানে ওই একা একটা ব্যাপার তো লাগতোই, যে হুম মানে ঠিক কিছুতে একটা ইনভলভ হলে, বাইরে বেরোলে আরো লোকের সাথে আমার পরিচয় হবে, মানে ঠিক ঠিক। কেউ তো মনে হবে যে এখানেও কেউ আছে। হুম করতে করতে একবার মানে আমি জয়েন করেছি, ধরো আমার মেয়ে তখন আপার কেজিতে পড়ে, ছেলে ক্লাস 2-তে পড়ে, মোটামুটি একটু মানে বড় হয়েই ভালো। গেছে। আর আমার শাশুড়ি মা আমার সাথেই থাকতেন। হুম তো ওকে একবার একটা স্কুলে আমি নিয়ে গেছিলাম অ্যাডমিশনের জন্য। তো ওখানে যে প্রিন্সিপাল ছিলেন, উনি আমায় বলেছিলেন, আমার সাথে কথা বলে ওনার খুব ভাল লেগেছিল, আমায় হুম বলছেন যে তুমি এরকম কেন ভাবছো না, যে মানে জয়েন করার কথা স্কুলে। তো আমি তো বললাম আমি তো এটা তো ভাবিনি, আমার ছেলেমেয়েরা তো দুজনেই এখনো ছোট। বলছে না তুমি মানে ট্রেনিং করো, করতে করতেও তো আস্তে আস্তে এরকম ভাবে 1 বছর হয়ে যায়। তো যাই হোক, এসে বলা। আর হাজবেন্ড খুব সাপোর্টিভ, এইটা মানে হুম যেমন আমার বাবা ছিল, বাবা মানে ভীষণ আগলে রাখা, মানে বাবার কাছে ওই সময়টাই আলাদা ছিল। মানে বাবা আর বাবার পরে আমার দিদি, মানে ওরা হুম এমন ছিল যে আমি ইউনিভার্সিটি থেকে ফিরলে পরে দিদি বলতো যে কালকে কি পড়ে যাবি বল, আমি ওটা রেডি করে রাখি। মানে এতটাই দুজনে মিলে মানে প্যাম্পার করতো। শ্বশুর বাড়িতে এসে অবশ্য সেটা তো হয়ই না, অবশ্যই হয় না। বাট আমার হাজবেন্ড খুবই মানে, ও সব সময় বলতো যে না তুমি পড়াশোনা করেছো, কিছু একটা মধ্যে ইনভলভ হও, ঠিক আছে তুমি ফ্যামিলি তো দেখছোই, আর তুমি তোমার হুম ছেলে মেয়েকে না দেখে তুমি কোথাও ইসে করবে না, সেটা জানি, বাট তোমার নিজের নিজের জন্য নিজের কিছু করা উচিত। তো ওকে হুম বললাম, ও বললো হ্যাঁ নিশ্চয়ই তুমি করো। তো করতে গিয়ে ডিফিকাল্টিস তো ফেস করতেই হয়, কারণ এক তো হলো অনেকটা টাইম পড়াশোনা ছেড়ে এসেছি, হুম তার মধ্যে 2 ছেলে মেয়ের তখন, বিশেষ করে ছেলের তো পড়াশোনা ফুল ফ্লেজেডি ক্লাস 2-তে পড়ে, ওকে পুরো দেখতে লাগে, মেয়েকে দেখতে লাগে। বাট হয়ে যেত, ওদের সবকিছু হুম করে ওরা শুয়ে পড়তো, রাত্রিবেলা বসে করতাম 2টো 2:30 3টে, হুম মানে আমি আমারটা প্রিপেয়ার করতাম, করে করে হয়ে গেছে। তো আমার লাইফের ওটা একটা বড় পার্ট, আমার স্কুল। হুম মানে আমি তোকে বলছি মৈত্রী, আমি মানে যখন আমি অ্যাজ এ প্রি স্কুল টিচার আমি জয়েন করেছিলাম, এখন আমি হুম আর মানে পড়াই না, আমি এখন কোঅর্ডিনেটর। হুম আমাকে এটাও অনেক সময় শুনতে হয়েছে, প্রি স্কুল টিচার মানে কেন প্রি স্কুলে করছো। হুম আমি বলবো মানে ওই বাচ্চাগুলোর সাথে থাকাটা যে কি পজিটিভ এনার্জি দেয়, কি আনন্দ দেয়, সে তার কাছে না জানিস তো মানে স্যালারি ম্যাটার করে না। আসলে ওটা ডিপেন্ড করে বোধহয় ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। সবাই পারে না, ওই এনার্জিটা নিতেও সবাই পারে না। ওটা যে এত পিওর নিতে পারে না, মানে পেশেন্স চাই ভীষণ না ওদের সাথে। হ্যাঁ, প্রি স্কুলের ক্ষেত্রে তো প্রচন্ড পেশেন্স তুই তো দরকার। তুই শুরু থেকেই এত কাম এন্ড ইউ আর দ্য বেস্ট ফিট ফর। তো এরকম এক্সপিরিয়েন্স আমারও আছে, যেহেতু আমি ভীষণ বাচ্চা ভালোবাসি। আমার কোনো সমস্যা নেই, 100 জন 200 জন আমার কোনো সমস্যা নেই, আমি ওদের সাথে। তো কখন রাগ হয় না, হতো না, বা এগুলো ম্যাটার করে যে কতটা তুই। আমার এখন অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো এখন 4-5-এ উঠে গেছে। হ্যাঁ, আমি যখন মানে আমি ধর 12 ইয়ার্স হয়ে গেল জব করছি, বাট এখন হুম যেখানে করছি এখানে 5 ইয়ার্সই হয়েছে। তো ওকে। বাট রোজ কিছু বাচ্চা আছে যারা রোজ নিজের ক্লাসে যাওয়ার আগে এখনো এসে ফার্স্ট ফ্লোরে ঘোরে, আমি ফার্স্ট ফ্লোরেই থাকি, তো ঘোরে মানে কোথায় সংযুক্তা ম্যাম, আসবে একটু হাক করবে, গুড মর্নিং বলবে, বলে যাবে, মানে এই যে পাওয়াটা, এর কাছে বোধহয় দুনিয়ার আর কিছু লাগে না। কিচ্ছু লাগে না। এক্স্যাক্টলি। একটা অ্যাসিওরেন্স না, যে সেফ, আমি যাব, আমি এন্ড যাব। আমার ফিলিং সিকিউরড একটা। এরকম অনেক হুম। স্টুডেন্ট অনেক পেয়েছি যারা মানে সংযুক্ত ম্যাম স্কুলে আসবে না তো আমরা যাব না, এরকমও ছিল। মানে মায়েরা আমাকে কল করে বলতো যে আপনি কি আসেননি, মানে ওর জন্য ও আজকে মানে পরের দিন আর স্কুলে আসতে চাইছে না, কারণ সংযুক্তা ম্যাম নেই। তো এটা যাই হোক, বাট হ্যাঁ বাড়ির ক্ষেত্রেও ধর আমার ছেলে মেয়ে,
এদের বড় করতে গিয়ে আমি বলবো না যে মানে আমি তোকে বলছি একা হাতেই বড় করেছি, কারণ হাজবেন্ডের মানে চলে যায় অফিস ধর 8:30 ফেরে রাত্রিবেলা। এটা আমাদের সবার লাইফেই অলমোস্ট সেমই। হ্যাঁ, সেমই। বাট কি বলতো, একটা জিনিস আমার মনে হয়, মানে ওরা তো আমার দায়িত্ব। ওই রাইট। জন্য আমার কোনোদিনও মনে হয়নি এটা আমাকেই কেন সব করতে হচ্ছে। করতে হচ্ছে। হ্যাঁ, কারণ আমাদের মায়েরাও তো আমাদের জন্য করেছেন, রাইট। করেছে মানে ওর মানে আমি যদি ওদের না দেখি তাহলে কে দেখবে? না, এখানে আমি একটা কথা বলবো, হয়তো আমাদের মাদের যেভাবে দেখেছি না, ব্যালেন্স করতে দেখেছি ছোট থেকে, মানে হুম বাইরেটার হুম হুম। অ্যান্ড ঘরে যখন ওরা ফিরতো প্রফেশনাল ফিল্ড থেকে, একেবারেই মা, ওদের কেউ আইডেন্টিটি বলতেই না, পারবে না যে ওরা চাকরি করে। আই মিন, এটা বোধহয় ইংলিশে ডাউন টু আর্থ বলে, ওইটা হয়তো আমাদের লেগেসি, আমাদের আমরা শিখেছি সেটাই, ওখান থেকে আমরা শিখেছি যে ওটার থেকে। ব্যালেন্স কি করে করতে হয় বাইরে আর ঘরে। এন্ড ওই জন্য ওই কনসেপ্ট গুলো আমাদের আসেনি যে আমি একা কেন করছি, উম, আমার হ্যাঁ, সাপোর্ট চাই, না, এগুলো আমাদের আসেইনি ফিলিংস গুলো। কারণ কারণ আমার যখন ছেলে হলো, হুম মানে আমার ছেলে হওয়ার 10 দিনের মাথায় আমার শ্বশুর মারা গেলেন। হুম হুম তো ওই ফেজটা খুব টাফ গেছে, হুম কারণ আমি তখন আর বাড়িতে থাকতে পারিনি। আমার মাও হুম, বললেন যে না, এখন তোমার মানে শাশুড়ির কাছে থাকাটা খুব দরকার, কারণ ভীষণ মানে সাডেন সিভিয়ার হার্ট অ্যাটাক। আর ওহো, মানে কোনো সুযোগই পাইনি তখন। আমার দেওরের ফাইনাল ইয়ার ইঞ্জিনিয়ারিং এ চলছে, হাজবেন্ডও হুম এখানে ছিল না। তো ওই সময়টায় এসে মানে যেই সময়টায় ধর সত্যি সত্যি আমার ফুল রেস্ট দরকার, হুম হুম। এই সময়টায় এরকম 10 দিন কিছুই না প্রেগনেন্সির পরে। মানে ওই ফার্স্ট মান্থ মানে একটা মাসও কোনো রেস্ট ছিল না। তো যাই হোক, হুম তখন না আমার ভীষণ মনে হতো না আমার ছেলেটাকে নিয়ে আমার শাশুড়ি ভুলে থাকুক। মানে হুম কষ্ট হতো রান্না করতে, কষ্ট হতো বাজার যেতে, আর কলকাতায় মানে রিক্সা করে যাওয়া আসা ওগুলো খুবই টাফ। এখনকার মতো সত্যি কথা বলতে ধর ব্লিঙ্কিট করলাম, জেপ্টো করলাম, অনেক কিছু মানে হুম। বেরোনোর দরকার পড়ে না। বাট তো 2002 কথা বলছি, তখন তো এগুলো ছিল না। আহ, সত্যিই খুব গেছে, কিন্তু পরে যখন মামুনি আমাকে বলতো যে তুমি তখন চলে এসেছিলে, তুমি আমাকে যে সাপোর্টটা দিয়েছো, মানে ওটার জন্য আমি আবার উঠে দাঁড়াতে পেরেছি। কারণ মানে একদম মানে হঠাৎ করে আমার বিয়ে হয়েছে 2000-এ, 2002 জানুয়ারিতে বাবা চলে গেলেন। ও, মানে খুবই প্যাথেটিক ব্যাপারটা। তো আচ্ছা। যাই হোক, ওখান থেকে তখন মানে অভিজিৎ সাইটে থাকতো, আমি অলমোস্ট 2.5 ইয়ার্স কলকাতাতেই থেকেছি হুম ওদের সাথে। তারপরে ধর এই ইসেতেও চলে আসার পরে আমি মাঝে একবার আসলাম জামশেদপুরে, ও জামশেদপুরে ছিল তখন। হুম। তখন আমার বাচ্চার বয়স 5 মাস কি 6 মাস বনির। তো ও, ওকে কাঁধে নিয়ে আমি বাজার করতে যেতাম। মানে বহু সময় এরকম হয়েছে, রিক্সাওয়ালারা জামশেদপুরেও তো আমাদের কলকাতার মতোই ওরকম রিক্সা আছে, হ্যাঁ মানে তো হ্যাঁ। ওরা আমাকে বলতো দিদি দাঁড়ান, মানে আমরা ব্যাগ তুলে দিচ্ছি, কারণ এক হাতে ছেলে আর এক হাতে ব্যাগ। খুব বাট না, আমার এখন মনে হয় যে আমি আহ, মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছি। আমি যেভাবে বড় হয়েছি, যেভাবে ছিলাম, মানে আমি কিরকম ছিলাম জানিস, শাশ্বতী ইউনিভার্সিটিতে না গেলে আমি যেতাম না। মানে একা যাবো কল্যাণী অব্দি, ঝুম্পা যাচ্ছে না তো আমিও যাব না, মানে এই ব্যাপারটা আমার ছিল। মানে উম, বলতে পারি শত সাহসটাও কম ছিল। হুম বাট সেই সাহসটা অভিজিৎ খুব মানে দিত, না তুমি কেন দিত। পারবে না, তুমি সব পারবে করতে, তুমি মানে ওই একটা পেছনে বোধহয় একটা কারোর পুশ করার খুব সাপোর্ট দরকার থাকে, ছিল। রাইট। করতে করতে তারপরে আমি ভাবলাম আচ্ছা আমিও পারি, মানে আমিও এগুলো করতে পারি। তো ওই জন্য কোনোদিন সেগুলো নিয়ে আমার কোনো মানে গ্রিভেন্স নেই হুম যে আমিও ওইভাবে বড় হয়ে এসে এইখানে এসে আমি অনেকটা করেছি। হ্যাঁ, তবে এখন অনেক সময় মনে হয় অনেক কিছু তো হলো, এখন একটু মানে সবাই নিজের জন্য থাকুক। রাইট। কারণ এখন ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে, ওরাও সত্যি কথা বলতে ওরা আমাকে, ওরা আমার একটা বড় সাপোর্ট। আর হুম। আমি এই যে ধর এত বছর ধরে কাজ করছি, ওদের জন্য আমাকে কোনো প্রবলেম কোনোদিনও ফেস করতে হয়নি। বেশ। মানে অনেক সময় প্রথম দিকে আমি শুনতাম ছেলে ক্লাস 10-9-এ উঠেছে, 10-এ উঠবে, তোমার এখন
মানে আমার ফ্যামিলি না, আশেপাশের কথা বলছি, যে ছেড়ে দেওয়া উচিত, পুরো কনসেন্ট্রেট করা উচিত। আমি শুধু আমার ছেলে মেয়েকে বলেছিলাম, আমার মাও এত বছর চাকরি করেছে, আমরাও পড়াশোনা হুম করেছি, আমরা কেউ খারাপ হয়ে যায়নি। নট অনলি আমি, আমার প্রচুর বন্ধু আছে যাদের মায়েরা সবাই চাকরি করতেন, হুম থেকে নিজেদের নিজেদের জীবনে প্রতিষ্ঠিত। সুতরাং মানে তোরা এমন কিছু করবি না যার জন্য কেউ কোনোদিনও আমাকে বলতে পারে যে আমি বাইরে গেছি বলে তোরা বলে এরকম হয়েছিস। right, হ্যাঁ, তো ওদের মধ্যে ওদের নিজস্ব সেই রেসপন্সিবিলিটিটা ছিল, তো হুম তার জন্য ওইগুলো নিয়ে কিছু ফেস করতে হয়নি। এইখানে এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা আমি নোটিস করছি যে ডিরেক্ট কমিউনিকেশন অ্যান্ড ওপেন কমিউনিকেশন বাচ্চাদের সাথে, এটা ভীষণ দরকার। এটাই সেটা সত্যি। দরকার, এটাই দরকার, আর কিছু দরকার নেই। এখানে এমন কিচ্ছু লুকোনো নেই যেটা আমি ওদের বলতে পারবো না বা ওরা জানবে না। ট্রান্সপারেন্সি থাকলে এর থেকে বড় সাপোর্ট কোনো হতে কিছু পারে নিয়ে না। প্রবলেম হয় হুম না। আমি তো ধর অনেক মানে আমরা যখন পুনায় আসি, ধর হুম সবকিছুই করা একেবারে জিরো থেকে, হুম তো তখন ওরা অনেক ছোট, তো অনেক রকম স্ট্রাগল আমি করেছি, ওর বাবা করেছে। হ্যাঁ, হুম ফাইন্যান্সিয়াল অনেক প্রবলেম হতো, স্বাভাবিক, ওটা একদম শুরুতে, লাইফের শুরুতে ওগুলো হ্যাঁ হয়। বাট আমার ছেলে যখন বড় হয়েছে না, ধর অনেক সময় মানে আমি ওকে কেন বলতাম, ওকে আমি সব বলতাম, আমরা না এতটুকুনি করতে পারবো, বাবু আজকের হুম থেকে না, তুমি যখন বড় হবে তখন তুমিও চাকরি করবে, আমরা সবাই মিলে দেখবে, তখন আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, অনেক কিছু করব, কিন্তু এখন না পসিবল হচ্ছে না। কারণ হুম আমাদের যাই কিছুই হোক আমাদের কলকাতায় যেতেই হবে, দাদু দিদা আছে, হুম আমার সব রিলেটিভরা আছে, মানে ওটা বাদ দিয়ে আমি অন্য কোথাও ঘুরতে আগে যাওয়ার কথা ভাবতে পারি না। তো হুম এরকম ছিল। আর বলতে নেই, মানে জিনিসগুলো ভীষণ ফিল করতো যখন, মানে অনেক সময় প্রথম প্রথম দিকে যখন ছোট আমায় এসে বলতো, মাম্মি আমার বন্ধুরা না বলে তোদের কাছে টু হুইলারই আছে, কার নেই। হ্যাঁ, তো আমি হুম তখন বলতাম আমাদের তো এখন দরকার নেই, এখন তো আমারও আছে, বাবারও আছে, আমরা চারজন দিব্যি তো হয়ে যাচ্ছে, যখন তোমরা বড় হবে আর টু হুইলারে ধরবে না তখন আমরা গাড়ি তখন কিনবো। হ্যাঁ, মানে প্রতিটা জিনিস না ওদের বুঝিয়ে দিলে, এবং হ্যাঁ আমরা এভাবে করছি, ওদের কোনো কিছু অভাব রাখছি না, বাট আমরা আমাদের, তুমি এখন চাইলে আমি এখনই দিতে পারবো না, তোমাকে হুম ওয়েট করতে হবে, নিশ্চয়ই তুমি পাবে। হুম ওটা করতে করতে কোনোদিনও মানে না এটা চাই, না সে, এখন ছেলে যখন চাকরি করছে এখন নিজে বলে যে তখন যে তোমরা কিছু কিছু ব্যাপারে রেস্ট্রিকশনটা করেছিলে না মাম্মি, ওটা খুব ভালো মানে কাজে হ্যাঁ দিচ্ছে। কারণ হুম এখন বুঝতে পারি প্রতিটা মানে পয়সার ভ্যালু। হুম তারপরে ধর আমার রাইট একটা ছিল যে খেলতে গেলেও নিচে তুমি 7টার মধ্যে বাড়ি ফিরে আসতে হবে, হুম তারপরে তুমি এসে একটু রেস্ট নেবে, খাবে, পড়তে বসবে। হুম তো মানে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, লাইফ ওটা তোমার থাকবে, সকালে স্কুলে যাওয়া থাকে তো, মানে ওগুলো শুনতো। এখনো এত বড় হয়ে গেছে, ও যদি ধর বন্ধুদের সাথে বাইরেও যায়, আমি এখন বলি তোর এখন দরকার নেই, তবু না তুই জানিস না 10:30 হয়ে গেলে পরে আমাকে মেসেজ পাঠায়, মাম্মি আমার হয়তো আরো ½ লাগবে। আমি এর মধ্যে একদম হচ্ছে তোর এখন না বললেও হবে, আমি জানি তুই এখন ততটা ম্যাচিওর হয়ে গেছিস, বাকি না ওটা না অভ্যাস হয়ে গেছে, আমার মনে হয় তুমি হুম চিন্তা করছো। হুম এটা একটা আমাদের আই থিংক একটা পডকাস্ট করব আমরা, যে আমি অনেক সময় শুনি, অনেক সময় লোকজন বলে যারা হয়তো পেরেন্ট না, বা যারা হয়তো পেরেন্ট হবে, বা যারা পেরেন্ট, তারা বলে যে আজকালকার বাচ্চাদের মধ্যে বাচ্চারা খুব প্যাম্পার্ড। বাট এটা কোথাও আমি যেন অ্যাকসেপ্ট করতে পারি না। বাচ্চারা প্যাম্পার্ড হবে না তো কে হবে? কে হবে, এটা তো কে সত্যি হবে? কথা। বাট বাচ্চাদের নারিশমেন্টটা ঠিক কিভাবে করব সেটা তো ডিপেন্ড করে না। আই মিন, তুমি ছোটবেলায় তুমি ফোন দেখাবে হ্যাঁ, একেবারে, তোমার সময়, তোমার সময় একটু যাতে পাও তুমি ফোনটা নিয়ে বিজি থাকতে বলছো, বাচ্চাটার সেখানে অ্যাডিকশন হচ্ছে, বাচ্চাটা বড় হচ্ছে, পরে ওদেরই দোষ দেওয়া হচ্ছে। পরে ওদেরই দোষ দেওয়া হচ্ছে। এবং আমার কাছে একটা একজনরা এসেছিল, আহ, যে ফোন সকালবেলায় 9টার সময় হাজবেন্ড ওয়াইফ বেরিয়ে যায়, হুম। এন্ড ফিরতে ফিরতে 8:30 9টা বাজে রাত। সারাদিন বাচ্চাটা একা,
ওকে একটা ওর বার্থডেতে ল্যাপটপ কিনে দেওয়া হয়েছিল। ও ল্যাপটপে যেহেতু একটু গেম খেলতো বা একটু কিছু হুম দেখা ইউটিউবে, ল্যাপটপটাও লক করে চাবি নিয়ে চলে যেত। এবার ওর যে লোনলিনেসটা হতো ছোটবেলায়, ধর আমার কাছে এসছে ও ক্লাস 9-এ, এবার বোর্ড আসছে, এবার সবার টেনশন হচ্ছে। ও টিউশনে যেত, সেখানেও একা, একা যাচ্ছে একা আসছে। কিন্তু ওখানে গিয়ে এমনও হয়েছে, বাচ্চাটা আমাকে বলেছে যে ম্যাম হোয়াটসঅ্যাপ এখন তো হোয়াটসঅ্যাপে টিচাররা সব পাঠাতে থাকে না গ্রুপ করে করে, হুম হুম। সেগুলোও আমি পেতাম না কারণ আমার কাছে ফোন নেই। আমাকে টিউশনে গিয়ে আমাকে বন্ধুদের কাছে বলতে হতো, বন্ধুরা আমাকে সব জানাতো যে কালকে এই হোমওয়ার্ক আছে, এই করতে হবে, এটা নিয়ে আসতে হবে। এটা তো রীতিমতো পানিশমেন্ট। তো বাচ্চাটা কেন না, একবার ওর রেজাল্ট একটু খারাপ হয়েছে, কত রেজাল্ট খারাপ হয়েছে, ও 62 পেয়েছে। ও এই যে মাই গড। এই যে ফেজটা দিয়ে বাচ্চাটা যাচ্ছে, এটা যে একটা ওর জন্য কত বড় ট্রমা, কত বড় ডিট্যাচমেন্ট। ডিট্যাচমেন্ট নেগেটিভ অর্থে ডিট্যাচমেন্ট, নট পজিটিভ অর্থে। এরপরে যদি ধর ইন ফিউচারে যদি পেরেন্টসরা বলে যে আমি কত করেছি তোমার জন্য, সারা জীবন কষ্ট করেছি, তো এটা কি অ্যাপ্লিকেবল? একেবারেই নয়। এন্ড যদি ছেলেটা চেষ্টাও করে যে না আমি দূরে চলে যাব, এটাও তো এক্সপেক্টেড। মেনলি আমার যেটা মনে হয়, প্যারেন্টিং এ এখন সবাই বিজি, সব ঠিক আছে, বাট সময়টা খুব দরকার। মানে কারণ এই যে ফেজটা চলে যাচ্ছে, এটা আর আমরা ফিরে পাবো না। ওই সময়টায় ওদের সময় দেওয়াটাও খুব দরকার। সময় বোধহয় আমি দিতে চাই, সেটা ডিপেন্ড করবে তো যে আমি কি করে দেব। মানে আমি দিতে পারবো তার জন্য আমাকে আগে একটু প্রিপেয়ার করে রাখতে হবে, পরে একটু প্রিপেয়ার করে রাখতে হবে কোন সময়টা দেবো, কতক্ষণ দেবো, আর তার জন্য একদম ফ্রি দিই। তো আমি সময় দিচ্ছি না, আমি জিনিস দিচ্ছি, আমি ইউনো প্যাম্পার অন্যভাবে করছি। আমি যেটা কোনো বাচ্চাই চায় না যে জিনিস দিয়ে আমাকে কেউ অফার করুক। এক্স্যাক্টলি। প্রত্যেকটা বাচ্চা চায় মা বাবাকে, প্রত্যেকটা বাচ্চা, এটা একেবারে যতটা ট্রু আমরাও নিজেরাও ফিল করেছি যে হুম। আমাদের প্রেজেন্সটাই ওরা চায়। ওরা কখনোই মানি চায় না, কখনোই জিনিস চায় না। ওদের আমরা ডাইভার্ট করি তো যে হ্যাঁ ঠিক আছে একটু বিজি থাকুক। বাট এই বাচ্চাটির জার্নি হলো যে ও আস্তে আস্তে এমন একটা লেভেলে এলো যখন ও আর পড়তে ইচ্ছে নেই ওর, তখন এসেছিল ওর পেরেন্ট। এখন যখন আমি প্যারেন্টদের সাথে কথা বললাম তখন ওরা আমাকে একটা পিকচার দিল, যখন আমি বাচ্চাটার সাথে কথা বললাম বাচ্চাটা তখন সব খুলে বললো আমাকে। তো এটা এটা খুব পেইনফুল স্টোরি, এরকম না জানি কত। তো এই যে হ্যাঁ। মানুষ বলে যে, সেদিনও একজন ডাক্তারের সাথে কথা হচ্ছিল যে না আজকালকার আমরা বাচ্চাদের ভীষণ প্যাম্পার করি। প্যাম্পার তো করবোই, কেন করবো না, বাচ্চাদের তো করবোই। বাট তার একটা তো আহ, ধরনটা আলাদা হওয়া উচিত। তার একটা তো আছে, স্টাইল আছে তার একটা, ভীষণ পেরেন্টিং তো সবার দ্বারা সম্ভব নয়। সব থেকে ভীষণ টাফ। tough, সব সব থেকে থেকে টাফ। টাফ জব সব সেটা। থেকে টাফ মানে জব। কত রকমের, and তুমি প্লিজ নাম দিও না যে স্যাক্রিফাইস করছি, প্লিজ ডোন্ট হ্যাঁ, গিভ ইট, এটা এটা প্লিজ। আমিও খুব মানে এগেনস্টে। ওরা আমাদের বলেনি যে তোমরা আমাদের আমাদের এক্স্যাক্টলি, পৃথিবীতে আনো। এক্স্যাক্টলি, তো তারপরে এক্স্যাক্টলি। সেই দায়ভার ওদের ওপরে চাপিয়ে ওদের দেওয়ার উপর তো মানে হয় না। সারা জীবন সেই গিল্টটা নিয়ে ঘুরছে যে হ্যাঁ। আমার জন্য বাবা মার, আমরা কি যে করছি আমরা, মানে আনকনসিয়াসলি কনসিয়াস নাকি আমরা কি করছি আমরা নিজেরাও জানি না। তো আমার খালি একটাই রিকোয়েস্ট, এই যে ডিসকাশনটা হচ্ছে এটা আমরা আরেকটু অন্য মাদের নিয়ে একটু বাবাদের নিয়ে হ্যাঁ। করতে চাই। হুম আহ এটাতে বোধহয় কোথাও একটা আম, প্রচুর লোকের সাথে তো কথা হয়, প্রচুর লোক আসে যারা ধর 49-50, তাদেরও সেই গিল্ট সেন্সটা রয়ে গেছে এখনো অব্দি, যে আমি আমার বাবা মাকে কষ্ট দিয়েছি বা আমি আমার বাবা মার জন্য এটা করতে পারিনি। এটা কেন হবে? হ্যাঁ তুমি যদি কোনো অন্যায় করে থাকো সেটা আলাদা কথা, বাট যারা মানে উম যারা ইনোসেন্ট, মানে ইনোসেন্ট ইন দি সেন্স যারা কখনো ভাবেনি যে বাবা মাকে কষ্ট দেবো বা কনসিয়াসলি ভাবেনি, হুম। কিন্তু তারা হয়তো কি করেছে দোষের মধ্যে, তারা হয়তো অতটা রেজাল্ট করতে পারেনি, বা সেই গিল্ড গুলো হয়তো এখন ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট, বা সেই গিল্ড গুলো ওরা প্রত্যেক দিন নিয়ে চলছে। একজন আর এসেছিলেন আরেক আমার কাছে,
যে আমি হ্যাঁ, ওকে বলেছিলাম যে তোমার কি খাবার পছন্দ, 49 ইয়ার্স ওল্ড, আমাকে বলতে পারলো না। আমি হুম, বললাম একটা ডিশ, নাম আমি জানি না। আমি বললাম সে কি করে হয়, তাহলে ছোটবেলা থেকে আমাকে যা দিত আমি খেতাম। আমাকে একটাই শেখানো হয়েছিল যে বড় হয়ে আমাদের দেখতে হবে, তো কে দেখবে, তোমাকে সেভাবে বড় হতে হবে। তো এই যে গিল্ট সেন্সটা ওকে এমন একটা জায়গায় নিয়ে এসছে যে ও অফিসে না ফেন্ট হয়ে যায়, ব্ল্যাক আউট হয়ে যায়। এত হুম, স্ট্রেস, যে পারফরমেন্স স্ট্রেস হুম, কন্টিনিউয়াস, যে আমাকে প্রমোশন পেতে হবে, আমাকে বাবা মার জন্য এটা করতে হবে, আমাকে ফ্যামিলির জন্য এটা করতে হবে, আমাকে লড়তেই হবে। এই করতে গিয়ে ও অফিসে একদিন ব্ল্যাক আউট হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ও ডাক্তারের কাছে যায়। নর্মালি মানুষের ওটাই হয় না যে আমি ডাক্তার, ডাক্তার পুরো চেক আপ করে বলছে কিচ্ছু নেই, নাথিং, ইউ আর অ্যাবসলিউটলি ফিট। তো ওকে ঘুমের ওষুধ দিয়ে পাঠানো হয়েছিল আমার কাছে। এটা একটা মস্ত বড় ডিসকাশন যে তুই অ্যাজ এ টিচার, তুই, তোর হয়তো অনেক রকম এক্সপিরিয়েন্স হয়, তুই যদি শেয়ার আমরাও করতে চাস। প্রচুর শুনি। আর তুই যেটা বললি না, মানে হঠাৎ করে গিয়ে 9-এ গিয়ে 10-এ গিয়ে বাবা মারা তখন বলতে নি মানে হুঁশ হয় যে এতগুলো বছর কি হয়ে গেল। উম, মানে আমাদের কাছে এসে ছোট বাচ্চাদের ক্ষেত্রেও আমাদের কাছে এসে বলা হয় যে আপনারা প্লিজ বলুন ও যেন মোবাইল না দেখে। বাট ও মোবাইলটা দেখছে কখন? বাড়িতে দেখছে, তোমরাই দিচ্ছ। স্কুলে তার ইন্ট্রোডাকশনটা কে করিয়েছে? সেটাই ইন্ট্রোডাকশনটা কে? হলো কথা। শুরুতে কেন দিচ্ছ? এখন তো স্টোরি বুকের তো কোনো ব্যাপারই নেই। না। কেন ওদের নিয়ে বসো? ধরো আমি মানলাম অফিস থেকে ফিরে এসেও একটু 1 ঘন্টা সময় কি বাচ্চার জন্য বার করা যায় না, যেই সময়টায় ওদের একটু স্টোরি বুক থেকে তুমি শোনাও বা ওদের সাথে কিছু গেমস খেলো। অনেক কিছু আইডিয়া মাথা থেকে বার করা যায়, বাট আজকাল ওই ফোনটা একটা বড়, মানে যেমন অনেক হেল্পও হয়েছে, বাট ওটাও একটা বড় প্রবলেমও হয়ে গেছে। আমাদের তো যেমন যেমন চেঞ্জেস হচ্ছে ওগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এখন যেমন বাচ্চাটা যেমন বলছিল যে আমি কিছু ইনফরমেশনই নেই আমার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এটা তো খুব জেনুইন রিজন। হ্যাঁ, এটা তো এটা তো মানে জেনুইন রিজন। এখন তো মানে স্কুলেও ধর যা কিছুই হয় অ্যাপ থ্রু হয়, যা কিছুই করবে তোমার তো লাগবেই। কিছু না হোক, আমার কিছু যদি স্টাডি রিলেটেড জানতে হয়, আমার তো গুগলটাও তো চাই। যাই, আমি একটা কিছু তো এক্সপ্লোরটা দিতে করব কি হবে। করে? তো সব গেজেট কেড়ে নিয়ে চাবি আলমারিতে দিয়ে চাবিটা নিয়ে চলে যাওয়া, আর সারাদিন বাচ্চাটা একা, কতটা স্ট্রেস। এরপরে ও কিভাবে, আমরা বলি না যে আমরা আমাদের বাচ্চাকে গুড হিউম্যান বিং বানাতে চাই। হুম। উম, আমি জানি না এটা আবার যদি কিছু প্রসেস কিছু হয়। আছে আহ, অতিরিক্ত শাসন। মানে আমি তোকে বলছি একটা বাচ্চা এইবার ক্লাস 1-এ গেল। বাচ্চাটাকে আমি এলকেজি থেকে দেখছি, খুব দুষ্টু এবং কথাবার্তা বলে যে না, মানে একদম সে বড়দের মতো। আহ মানে এমন এমন কথাবার্তা এসেও মানে ক্লাস টিচারকে বলতো মানে ও এসে বলতো ম্যাম এগুলো কোথা থেকে জানি। হ্যাঁ, সেই বাচ্চাটা যখন মানে করতে করতে কি হলো, যখন আপার কেজিতে আসলো, মানে ক্লাসে এসে ওকে না মনে আমাদের দেখে একটা জিনিসই মনে হতো যে হয়তো ওকে বাড়িতে প্রচন্ড ভাবে সাপ্রেস করে রাখা হয়, যেটাও স্কুলে এসে নিজেকে মনে হয় না উজাড় ওপেন করে আপ। দিচ্ছে। ওর হুম। যা কিছু বলারও বলছে, টিচারের কোনো কথা শুনছে না। এবার বাচ্চারা কি হয় দেখবি, ছোট বাচ্চারা একজন আরেকজনকে ভীষণ কপি করে। হুম। সবার কাছে মনে হচ্ছে আচ্ছা ঈশান একটা আলাদা কিছু, মানে হুম। ওর দিকে সব টিচাররা কনসেন্ট্রেট করছে। ওর বাবাকে যখন ডাকলাম, মানে বাবার সামনে ছেলেটা না মাথাটা একদম নিচু করে দাঁড়িয়ে আছে, ওর ক্ষমতা নেই মাথাটা তুলে কথা বলার। ওর বাবা বলছে না আমার ছেলে এরকম হতেই পারে না, ও বাড়িতে প্রচন্ড মানে উম, কথা শোনে, ভীষণ ভয় পায়, ইয়ে পায়। মানে আমরা বলছি যে মানে যখন ডাকা হয় প্যারেন্টকে, যখন আমরা দেখি একেবারেই মানে আমাদের দ্বারাও হচ্ছে না। মানে হুম। একটা তো কিছু কারণ থাকবে। বাচ্চাটা যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, যেই কথাগুলো বলছে, এগুলো তো স্কুলে তো হয় না। তো এগুলো কোথা থেকে শিখছে? আমরা বলছি না বাড়ি থেকে, নিচে খেলতে যাচ্ছে, আরো কারোর সাথে মিশছে, কোথা থেকে তো ও শুনছে। হ্যাঁ, তো কিন্তু ওর বাবাকে দেখে যেটা মনে হলো যে মানে
এত অতিরিক্ত ভয় পাইয়ে রেখেছে বাচ্চাটাকে। বাচ্চাটা ওই জন্য বোধহয় স্কুলে যখন আসে মনে হয় না হাঁপ ছেড়ে বাঁচলাম, এবার মানে আমার যা ইচ্ছা তাই করবো, সেটাও উচিত না। মানে অতটাও টাফ হওয়ার কোনো মানে হয় না। আবার নিজেই বলছে আমি তো বাড়িতে থাকি না, সারাক্ষণ ব্যস্ত থাকি, রাত্রি 10টার সময় ফিরি। আর তো আমরা মানে ওটাই অবাক হয়ে গেলাম, 10টার সময় তুমি ফিরছো, তুমি কতটুকু নিয়ে ওকে পাচ্ছো? সেই হুম। সময়টা নিশ্চয়ই ওকে ডিসিপ্লিন লাইফ শেখাও, বাট ওকে এমন করো না যে ও তোমার কাছেই যেতে পারছে না। সে ব্যাপারটা অনেক খুব টাফ। বড় টপিক এটা ডিসকাস করার। আর এটা হয়তো প্রচুর পেরেন্টসদের হেল্প হবে আহ, এই ধরনের ডিসকাশনে। ডিসকাশনে সত্যি। হুম। এটা একটা মস্ত বড় পয়েন্ট যে যখন আমি বাচ্চাদের ছাড়তে যেতাম স্কুলে, তখন দেখতাম জ্বর নিয়ে বাচ্চারা এসছে, হ্যাঁ, উল্টি করতে করতে আসছে বাচ্চারা। আমি অবাক হয়ে যেতাম যে কি করে ওদের স্কুলে পাঠানো হলো। ঠিক আছে, উল্টিটা না হয় বুঝলাম পরে হয়েছে, বাট জ্বরটা তো আমি চেক করছি তো। আগের দিন জ্বর আমি পাঠিয়ে দিলাম কি করে? হয়তো হতে পারে যে বাচ্চাটা স্কুলে আসতে ভালো লাগে, জিদ করে এসছে, ওর জানি না, আমার কাজ থাকলে আমি সামহাও পাঠিয়ে দিলাম। সারাদিন আমি দেখতাম এটা বাচ্চাটা সেরকম গাছের হয় তলায় জানিস। বসে আছে হয়েছে, এরকম। আমি লিটল মিলেনিয়াম বলে একটা স্কুলে করতাম, হুম। ছিল। তোর মধ্যে একটা ভাই প্রচন্ড দুষ্ট, আর একটা আবার ততোধিক শান্ত। মানে হুম। এত বিপরীত খুব একটা দেখা যায় না। তো ওই মানে যে বাচ্চাটা খুব দুষ্টু, ও একদিন আমি ক্লাসে দিচ্ছি খুব জ্বর, ও ডে কেয়ারে থাকতো। জ্বর মানে বেশ ভালো, মানে আমি গায়ে হাত দিয়ে আমার মনে হচ্ছে 102 টেম্পারেচার তো হবেই। তো ফের ওই স্কুলের যে ওনার, যে ওদের আমি বললাম, ওরা বললো হ্যাঁ বাবা মাকে কমপ্লেন করে দিয়েছি, এই খবর দিয়ে দিয়েছি আমরা যে ওর এরকম হয়েছে। আমি ওইটাও আরেকটা, যে বাবা মারা অনেক ভরসা করে অনেক সময় ডে কেয়ারে ছাড়ে, কিন্তু ডে কেয়ারে যে কি হয় সেটা সম্বন্ধেও আমার খুব ভালো ধারণা আছে, মানে কতটা হুম। কি হয়। তো এবার বাচ্চাটা আমার, টাইম হয়ে গেছে বাড়িতে আসার, বাচ্চাটা আমাকে কিছুতে ছাড়ছে না। আর ওর এমন অবস্থা না, ওকে রেখে আমি বাড়িতেও আসতে পারছি না। আসতে পারে। তারপরে মানে ওদের বারবার বলছি, আর ওরা বলছে যে না আমরা কোনো মেডিসিন দেবো না যতক্ষণ না ওর বাবা আসছে। মার অফিস আরো দূরে, বাবা বলেছে বাবা আসবে। তুই বিশ্বাস করবি না, বাচ্চাটার গাটা জ্বরে পুড়ে যাচ্ছে, কিচ্ছু খাচ্ছে না। তারপরে ওদের আমি রিকোয়েস্ট করলাম যে একটু দুধ বা কিছু দিন, মানে ওকে এইভাবে বাচ্চাটা সকাল থেকে কিছু খায়নি, আমি তো জানি ও কিছু খায়নি, আমার ক্লাসেই ছিল। অনেক কষ্টে একটু একটু করে গ্লাসে দুধ খাওয়ালাম। তারপরে একটা না ওই দিদিরা যে থাকে, ওরা এসে আইডিয়া দিল, ম্যাম জলের মধ্যে না নুন দিয়ে গা স্পঞ্জ করলে জ্বরটা কমে। হ্যাঁ। তারপর আমি বললাম তো মানে যারা হেড তাদের জিজ্ঞেস করুন, কারণ আমি তো পারবোও না। তখন ওরা বললো যে ঠিক আছে যদি হয় তো করো। বাট ওরা কিন্তু কেউ আসছে না বাচ্চাটাকে দেখতে। হ্যাঁ। তো তারপরে যাই হোক ও দিল, আমি করে দিলাম। করতে 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 বাচ্চাটা যখন টেম্পারেচারটা অনেকটা কমলো, প্রায় ঘন্টা দুয়েক আমি ওকে নিয়ে বসেছিলাম কোলে, কমলো, ও একটু খেলো ঘুমালো, তারপরে আসলাম। তো মানে এইগুলো দেখেও এক এক সময় মনে হয় যে ধর বাবা মারাও অনেক হয়তো আশা করে ডে কেয়ারে দিয়ে আসে, তারপরে কতটা টেক কেয়ার হয়, কি হয়, সেই সময়টা আমার খুব মনে হতো বাচ্চাটা হয়তো ওর মাকেই খুঁজছে। হচ্ছে। হুম। এইগুলো রয়ে যায়, এন্ড ওরা যখন বড় হয় না, ওদের ভেতর প্রচুর পেন নিয়ে ওরা বড় হয়। কিভাবে আউটবার্স্ট হবে সেটা বলা বোঝা যায় না যায় এখন না, থেকে, বোঝা না। যায় না। অ্যাকচুয়ালি কোথা মানে থেকে? আমার যেটা মনে হয় লাইফটাকে ব্যালেন্স করে চলাটা খুব টাফ, বাট চাইলে পারা যায়। টাফ এই কারণে সংযুক্ত, কোথাও না কোথাও তো তোকে কিছু ছাড়তে হবে কিছু পাওয়ার জন্য। হ্যাঁ, সেটা তো খুব সত্যি কথা। সবসময় যদি আমি আমাকে নিয়েই ভাবলাম যে আমার এটা করতে হবে, আমাকে ওটা করতে হবে, তাহলে অন্যদেরটা নেগলেক্ট হবে, যেটা সেটা মানে আমারও দেখ, আমি হয়তো বাইরে বেরিয়েছি, কাজ করছি, সব করছি, বাট মানে এটা কখনোই হয় না যে এটা আমার মানে সেকেন্ড প্রায়োরিটি। রাইট। দুটোকেই আমার নিজেরও লাইফ
ঠিক রাখতে হবে, আমার ওদেরও দেখতে হবে। আর আমার এটা সবসময় একটা ইসে লাগে কি বলতো, যে আমি যদি মাথা ঠিক না থাকে, আমি যদি সবসময় রাগারাগি করি, কারণ আমি না ছোটবেলা থেকে একটা জিনিসকে, আমি না রাগারাগি চিৎকার করা এগুলোকে খুব ভয় পাই আর ভালো হুম লাগে না, মানে পছন্দই করি না। তো মানে আমার ধর ওদের ওপরেও যদি মানে রাগ হয়, হয়তো চুপ করে যাব, ওরা বুঝতে পারে মার এটা পছন্দ হয়নি, মা এটা ইসে হয়েছে, কিন্তু ওই যে একটা ভীষণ মারা বা চিৎকার করা, ওটা আমি কোনোদিনও হুম মানে পারি না, আমার ভালোও লাগে না আর পারিও না। তো মানে দুটোর মধ্যে, তার জন্য আমার নিজের হয়তো অনেক পরিশ্রম যায়, অনেক অনেক কিছু গেছে, আমারও অনেক স্ট্রাগলও গেছে। বাট তবুও না আমার আমি তোকে বলবো, ওদের দেখলে, ওদের বড় হওয়া দেখলে, ওরা এখন মানে সেটেল হচ্ছে দেখলে, আমার মনে হয় ওগুলো তো আমার করারই ছিল। মানে হুম ওটা নিয়ে আমার কোনো রিগ্রেট নেই। না, হয়তো অনেক কিছু ফেস করেছি, কিন্তু স্টিল নাও আই এম হ্যাপি। স্ট্রাগলটা তখন যে করেছিস আহ সেটা পিওর স্ট্রাগল ছিল, আনকন্ডিশনাল ছিল। ওটা যদি কন্ডিশনাল হতো যে হ্যাঁ আমি করছি কিছু পাওয়ার জন্য, পাওয়ার জন্য। তুই কিছু পাওয়ার জন্য করিসনি, এটা ওয়ান ওয়ে ছিল। কারণ তোর মনে হচ্ছে যে তুই করবি, তোকেই করবো, তোকেই করতে হবে, এন্ড ইউ আর সাপোজ টু, এখানে কোনো, এটা মানে এখানে আমি যখন বিয়ে করে এসেছি না হ্যাঁ মৈত্রী, মানে তখন থেকে আমার মনে হতো এটা তো আমারই সংসার, আমাকেই এক্স্যাক্টলি, তো করতে হবে। মানে রাইট, আমি তোকে বলছি না, মানে অনেক ভাবে বাবা দিদি ভাই এরা রাখতো, হ্যাঁ মা একটু স্ট্রিক্ট ছিল। মা বলতেন যে একটু কাজ করতে দাও, একটু শিখতে দাও, না হলে পরের বাড়ি যাবে তখনও কি করে করবে, তুমি তো আর সাথে সাথে যাবে না। মানে এরকম মা একটু মানে এসেছিল ভালোর জন্যই। মাও বলতেন, মা কি আর, কোনো মা কি আর চায় কষ্ট পাক মেয়ে? কিন্তু বাবার একটা ছিল, মেয়েরা সব পারে, ও হুম গিয়ে ঠিক পাবে। হ্যাঁ, এখন আমি যেমন আমার হাজবেন্ডকে বলি যে তুমি আদর দাও, কারণ আমি জানি ও গিয়ে ঠিক পারবে। হ্যাঁ, ও হুম আমার থেকে অনেক বেশি স্বাবলম্বী আমার মেয়ে। হ্যাঁ, মানে আমি এই স্টেজে যাচ্ছিলাম, বাট আমার মনে হয় দুটোই খুব দরকার। মানে দরকার। ওই আদরটারও খুব দরকার ছিল। আর পরে যখন এসছি, তখন তুই জানিস আমার বিয়ের সময় যখন আমি আসি, আমার বাবা আমাকে লীলা মজুমদার আর আরেকজন কি ছিল, ওনাদের দুজনের না একটা রান্নার বই ছিল, সেটা বাবা আমাকে কিনে দিয়েছিল, কারণ রান্না পারতো না তো। আমি ওই বই দেখে 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 করতাম। আর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি প্রচুর শিখেছি। শিখেছি। আর মামুনির একটা বড় গুণ ছিল, যাই করে খাওয়াতাম ভীষণ ভালো। উনি কিন্তু ভীষণ হুম ভালো রান্না করতেন, কিন্তু ওকে, কোনোদিনও আমার কোনো কাজে ত্রুটি ধরতেন না। হুম, যে, এটা না একটা ঠিক আছে মস্ত এবার বড় হয়, কোয়ালিটি। হ্যাঁ এবার হয়নি, তুমি পরেরটা পারবে। মানে আমি ছোটখাটো রান্না করতে গেলে মশলাটাও মামুনিকে দেখিয়ে দিতাম, যে হুম মামুনি এতটা দেবো না আর একটু দেবো। তো মামুনি ওগুলো খুব ভালোভাবে নিত বলেই হয়তো আমার মানে কোনোদিন মনে হয়নি ব্যাপারগুলো আমার উপরে টর্চার। হুম তাও একটা বড় পাওয়া। এটা একটা এখানে যেটা, এটা বোধহয় অ্যাপ্লিকেবল টু এভরিবডি, দ্যাট জাজমেন্ট যদি না থাকে না, ইউ ফিল ফ্রি, লাইক আরেকটু এক্স্যাক্টলি। চেষ্টা করি, আরেকটু বাড়াই। হুম। বাট জাজমেন্ট অ্যান্ড ক্রিটিসিজম, বলে না যে প্রথম স্টেটমেন্টটাই আসে জাজমেন্টাল, যে জাজ করা যে তুমি কতটা জানো কতটা জানো না জানি। সেটাকে। এটা বোধহয় সবার জন্যই এটা খুব দরকার, যে আমি স্টেটমেন্টটা দেওয়ার আগে একটু ভাবি না যে আজকে আমি জানি উনি নেই, বাট ওনাকে নিয়ে কথা হচ্ছে, বাট এত বড় কোয়ালিটিটা তো বলতেই হবে। এটা এটা সত্যি কথাই, মানে আহ, এই সাপোর্ট গুলো আমি খুবই পেয়েছি। এবং এইগুলো মস্ত বড় সাপোর্ট, মস্ত মস্ত বড়, বড় হ্যাঁ সাপোর্ট। মানে ওর জন্য আমার কোনোদিন কোনো কিছু নিয়ে করতে গিয়ে বাধা পাইনি। সব থেকে বড় হুম কথা যেটা, যে না এটা করবে না, বা মানে প্রথম থেকে মানে আমি তোকে ছোট ছোট জিনিস বলছি, যেগুলো আমাদের বাড়ি কনজারভেটিভ ছিল বলে আমরা কোনোদিনও ভাবতে পারতাম না। আমার বিয়ের পরে প্রথম লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোতে তো খিচুড়ি এইসবই দেওয়া হয় না, হুম মানে হুম যেটা নর্মাল, খুব হুম একটা পোলাও টোলাও দেওয়া হয় না, কিন্তু লক্ষ্মী পুজোতে দেওয়া হয় না। বাট আমার শ্বশুর জানতেন আমি পোলাও ভালো বানাই। হুম আমাকে উনি এসে বলেছিলেন যে উম, উম, উনি আমাকে তিন্নি ডাকতেন। হ্যাঁ, okay, যে তিন্নি তুমি পোলাও বানাবে, দাও না তুমি পোলাও বানাও আর তোমার মা খিচুড়ি বানান, হুম লক্ষ্মীকে দুটোই দেওয়া হবে।
তো মানে এই যে একটা ইসে করা, মানে ইম্পর্টেন্স দেওয়া যে ঠিক আছে সাথী না হয় হুম অত কিছু রান্না করতে পারবে না, বাট এটা তো পারবে, তো লক্ষ্মী পূজায় হুম এই আইটেমটাও দেয়া হোক। এই জিনিসগুলো আমি সত্যি ওনাদের কাছে কৃতজ্ঞ। ওনারা হুম আজ দুজনেই নেই, বাট না, ওটা হয়তো মে নট বি ফুড অর আইটেম রিলেটেড, বাট ওটা একটা এনকারেজমেন্ট যে হ্যাঁ, ইউ নো নিড টু ফিল ব্যাড, ইউনো, তোমার কন্ট্রিবিউশন রইলো যেটা তুমি আমার পারো। হ্যাঁ, হ্যাঁ। এগুলো মস্ত বড় বড় সাপোর্ট এন্ড এগুলো ব্লেসড দ্যাট তুই পেয়েছিস, প্রচুর লোক পায় না। বলছো, আমি আহ, তোকে আরেকটা কথা বলতে চাই, আমার মানে সত্যি চোখে জল চলে আসছে। ওই আমি যখন মানে ছেলে যেদিন হবে আগের দিন যখন হসপিটালে ভর্তি হলাম, আমার বাবা আর আমার শ্বশুরমশাই মানে দুজনেই এসছে। তো আমি না মানে এই বাবাকে বলেছি কি যে বাবা আমি না ব্রাশটা আনতে ভুলে গেছি, মানে আমার বাবাকে বলিনি আমি, আমার শ্বশুর শ্বশুর বাবাকে মশাই। বলেছে, হ্যাঁ ওনাকে বলেছে বাবা আমি না ব্রাশ আনতে ভুলে গেছি। অতি সামান্য জিনিস, বাট বাবা তখন বাবাকে বলছে দেখলেন গাঙ্গুলি বাবু, এখন কিন্তু আর আপনার মেয়ে নয়, ও এখন আমার মেয়ে। আপনি দাঁড়িয়ে আছেন বাট ব্রাশটা কিন্তু ও আমার কাছেই চাইলো। মানে সো ব্যাপারটা, সুইট। এবার আমার বাবা মাও খুব মানে খুশি মনে, মানে তখন ওটা ওদের কাছেও এটা খুব গর্বের না আর খুব শান্তিরও যে হুম মানে আমার মেয়েকে ওরা এভাবে ট্রু। করে নিয়েছে। বাট অনেক কিছু আছে যেমন উনি একেবারেই পেলেন না, মানে খুব খুশি হয়েছিলেন আহ, হুম নাতি হয়েছে ওনার একটু ছিল নাতি হুম ইসে। হ্যাঁ আমিও খুব মেয়ে ভালোবাসতাম। আমার ওকে। সেদিন শাশ্বতীরটা শুনে আমি ভাবছিলাম ওটা আমারও একটা শখ ছিল যে আমার মেয়ে, এবং আমার যখন সেকেন্ড মেয়ে যখন হলো, হ্যাঁ। আমাকে আমার খুড়তুতো ভাই ছিল তখন, ও পুনাতেই চাকরি করে। ও আমায় বলেছিল সোনাদি তোর মেয়ে হওয়ার খবর শুনে আমাদের বাড়ির দিকেও সবাই মানে এত আনন্দ করছে, মানে লোকে ভাববে বোধহয় এটা ফার্স্ট চাইল্ড বা এরকম, মানে মেয়ে হলে এত খুশি হয়। কারণ সবাই জানতো যে আমি, আমার খুব ইচ্ছা একটা মেয়ে, মেয়ে সুন্দর করে সাজাবো, সুন্দর ইয়ে করবো। তো সত্যি। বাট আমি উনি তো একটু অ্যাডভান্স স্টেজে আমি নামও রেখে ফেলেছিলাম, 5 মাসে নামও রেখে ফেলেছি, আর মেয়েও হয়েছে, দিয়েও দিয়েছি, কিন্তু নামটা এতই খটোমটো যে চান্স পাইনি। তাই কি না, হ্যাঁ পাখির নাম, একটা আচ্ছা, পাখির নাম আয়োরা, আচ্ছা, কিন্তু আচ্ছা, ওটা তো আচ্ছা। আমাদের বাঙালিদের চেনেন না বাঙালিরা মানে, ওটাতে সেই সবাই বললো "কি নাম এটা", তো আমি তো চেঞ্জ করিনি। ওটা অ্যাকচুয়ালি ওই পাখিটা আসতো ক্যাম্পাসে, আচ্ছা, ওই আচ্ছা, পাখিটা দেখে স্টাডি করতাম তো, জানিসই ক্যামেরা মানে হ্যাঁ, ফটোগ্রাফি করে টরে। তো প্রথম যখন দেখি তখন ওকে পাখিটা নিয়ে স্টাডি করার পর ভাবলাম যে মেয়ে যদি হয় মেয়েই হবে, মেয়ে যদি হয় আমি এটাই দেবো। সবারই দেখছি অমনি বাড়ি টেন্ডেন্সি। একটা মানে জানে আগে একটা ক্রেজ ছিল না, সবাই খুব মানে ছেলে ছেলে এসে করতো, বাট এখন হুম ওটা গেছে, মানে এখন ওই ব্যাপারটা নেই। হুম আর মানে আমাদের মতো মানুষ যারা সত্যি সত্যি মন থেকেই চাই সেই, বাপরে। তোর একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আসা, ওখানে অ্যাডজাস্ট করা, নিজেকে সেটেল করা, প্লাস তোর যেটা সব থেকে বড়, অডিয়েন্সরা নিশ্চয়ই শুনছে, যে ব্যালেন্স করা দুটো, ওয়ার্কিং লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ, ভীষণ ডিফিকাল্ট। ভীষণ ডিফিকাল্ট ইন দি সেন্স, বাইরে থেকে হয়তো মনে হবে যে হ্যাঁ এটা তো কি আছে, এমন করাই যায়, বাট যে ফ্যাক্টর গুলো আমরা ইগনোর করি, সেগুলো হচ্ছে যে ইমোশনাল ব্যালেন্সটা। ইমোশনাল ব্যালেন্সটা যদি আমি মেনটেন করতে পারলাম তাহলে এভরিথিং ইজ ওকে, যেটা তুই পেরেছিস। সেই কারণে তোর পেরেন্টিংটাতে কোনো এফেক্ট পড়েনি। তুই যদি ইমাজিন কর, তুই যদি সারাক্ষণ রেগে থাকতিস, ইরিটেশন, প্রেশার, বাচ্চাগুলোর ওপর এফেক্ট হতো, সেটা তুই হতে দিসনি। ওই ব্যালেন্সটাই তো পারা খুব মুশকিল। হ্যাটস অফ টু ইউ।
আমার যখন মানে একটা লাস্ট, মানে আমি তোকে বলছি 2024টা খুব টাফ গেছে। কারণ হুম। তুই তো জানতিস মামুনি তখন মানে একদম হ্যাঁ। বেডরিডেন। হঠাৎ করে অভিজিতের এনজিওপ্লাস্টি হলো। হুম। ওই মোমেন্ট গুলো তখন মানে আমার এমন হয়েছিল যে মানে রাত্রিবেলা ঘুমোতেও ভয় লাগতো। কিন্তু মানে সবকিছুই করেছি। আর আমি বলবো মৈত্রী, আমার মানে এটা হয়তো ঠাকুরেরও একটা বিশাল, আমি অনেক ছোটবেলা থেকে গোপাল পুজো করি। মানে হুম। আমার লাইফে যা হয় আমি খারাপ হলেও ভাবি এর বাইরে ভালো কিছু হবে। গোপাল আমার জন্য কিছু মানে আমাকে ওটা ব্যালেন্স হুম। করবার জন্যই দিয়েছে। মানে আমি না কোনোদিনও আমার এটা মনে হয় না ঠাকুর তুমি কেন আমাকে এটা দিলে। হুম। কারণ মানে ভালো একটা কিছু খারাপ হলেও তার সেটা আবার কাটিয়ে দেওয়ার ভালো। শক্তি তুমিই দেবে। তো ওই যে মোমেন্টটাই কিন্তু তখন আমি একা। আমার সাপোর্ট বলতে হুম। আমার দুই ছেলে মেয়ে। মানে আমি তোকে বলছি ওই পজিশনটা বনি তখন ইসেতে চলে এসেছিল। হুম, মানে ও ইন্টার্নশিপ করছিল পুনা থেকে। তো ও ছিল বলে ওটা আমার একটা বড় হেল্প হয়েছে। বিরাট বড়। মানে হঠাৎ করে স্কুলে গেছি, ও আমায় বলছে বুকে ব্যথা, তারপরেই শুনলাম কালকে এনজিওপ্লাস্টি হবে। তো মানে বুঝতেই পারছিস এদিকে ঘরে শাশুড়ি মায়ের এই অবস্থা। তো উম আরেকটা বড় সাপোর্ট আমি স্কুলের থেকেও পেয়েছি। আমার প্রিন্সিপাল, আমার কলিগরা, মানে আমার প্রিন্সিপাল ম্যাম বলেছিলেন যে সংযুক্তা তুমি স্কুল নিয়ে চিন্তা করো না, তোমার যারা আছে কলিগরা ওরা সব দেখে নেবে, তুমি শুধু এখন তোমার ঘরে কনসেন্ট্রেট করো। তো ওটাও না মানে ওটা সত্যি হয়তো আমি লাকি যে আমার ওইটাও ভীষণ একটা শান্তির জায়গা। আমি জানি যে এখানে যদি আমার স্ট্রেস থাকে ওখানে গিয়ে আমি সেটা ভুলে থাকতে পারবো। হুম। মানে এরকম গেছে যে উম বাড়ি দুরাত্রি ধরে ঘুম নেই, আমি ওর সাথে থেকেছি আইসিইউতে। তো তারপরে রিনিকে আমি বললাম রিনি তোরা একটা কেউ গিয়ে একটু থাক, কারণ মামুনিকেও তো বাড়িতে একা ছাড়া যাচ্ছে না। তো মানে আমার সেটাই। মেয়ে গিয়ে হসপিটালে থেকে, ওর তখন 11, তো ও বাবার পাশে বসে বসে ওখানে বসে বসেও পড়াশোনা করছে। করছে। আর আমি বাড়িতে 4-5 ঘন্টার জন্য এসেছি। এইরকম একটা ফেজ গেছে। তারপরে যখন মামুনি যখন মারা গেল, তো সেই সময়টায় মানে এদিকে স্কুল, ওই সময় অ্যানুয়াল ডে সামনে, মানে আমি পুরো অফ করতেও পারবো না। আর এদিকে মানে আমার বরকে বা আমার দেওরকে ভবিষ্যৎটাও বানিয়ে আমাকেই দিতে হবে। ওটাও তো দেওয়ার কেউ নেই। মানে স্কুলে যাওয়া, স্কুল থেকে আবার তাড়াতাড়ি করে চলে এসে এরাও অপেক্ষায় রয়েছে আমি এসে বানিয়ে দেবো তারপরে ওরা খাবে। তার মাঝে রিনি যেহেতু বাড়িতে ছিল, ফল টল কেটে দেওয়া। মানে আমি সেটাই বলছি, ওরা মানে ওরা খুব ম্যাচিওর। হুম। মানে ওরা হয়তো এটা তো হতে পারে যে ওরা সাইড বাই সাইড হয়তো দেখেছে মা করে বলে, মানে এটা আমি বলবো না যে আমি ওদের উপরে চাপিয়ে দিয়েছি, বাট ওর নিজের না, না, থেকেই না। বলে হুম। যে তুমি চিন্তা, ঠিক আছে তুমি ইসে করো, তুমি এটা করছো, আমি বাবাদের একটু ততক্ষণে মানে ফল কেটে দিচ্ছি। বা হুম। শাশুড়ি মায়ের ধর পুরো মানে এটা হয়তো আমার কলকাতায় হলে আমি প্রচুর লোকের সাপোর্ট পেতাম। হ্যাঁ, ঠিক। তবে আমার এখানে আমার বন্ধু আছে প্রিয়া, যার কথা বলছিলাম, ওকে হুম। আমি তোর হুম। এই পডকাস্টে হুম। কথা হুম। বলছি। ও আমায় প্রচুর সাপোর্ট দিয়েছে। মানে হুম। সবকিছু শ্রাদ্ধের অ্যারেঞ্জমেন্ট করা থেকে আরম্ভ করে ওহ। মানে সাথেও ছিল। আর এইগুলো এভাবে ম্যানেজ হচ্ছে, ওই টাইম গুলো খুব টাফ গেছে। মানে আমি বলতে পারিস আমার কিছুটা মানসিক ভাবে মাঝে আমার এমন হয়ে গেছিল না যে মানে সবকিছু একটা ভয় লাগতো। হুম। তো আমি মানে ডক্টর ব্যানার্জির কাছেও গেছিলাম, ওনাকে একদিন বললাম যে আমার এরকম প্রবলেম হচ্ছে, আমি ঘুমোতে পারছি না। বিশেষ করে অভিজিতের এনজিওপ্লাস্টির পর থেকে মানে সবসময় মনে হতো কিছু প্রবলেম হচ্ছে না তো, কিছু হচ্ছে না তো। তো উনি তখন আমায় বলেছিলেন যে আপনি একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি হয়, যাদের কনসিয়াসনেসটা খুব স্ট্রং থাকে তারা হয়তো সেই মোমেন্টটা সব হ্যান্ডেল করে নেয়, বাট পরে গিয়ে এফেক্টটা হয়। এফেক্টটা তো হয়। আপনার সেটা এখন হচ্ছে, বাট এর জন্য আমি আপনাকে কোনো মেডিসিন দেব না, টাইম হুম। আপনাকে হিল করবে। তো এটা সত্যি ঠিক। কথা, করতে 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 এটা করতে সত্যি কথা। জানি না, যারা ভীষণ বেশি করে সব টাফ সিচুয়েশন হ্যান্ডেল করে তাদেরই অনেক সময় খুব বেশি চ্যালেঞ্জ। এটা এটা 100% সত্যি। এটা কিন্তু আমি মানি। আমি মানে যখন সত্যি বলছে, সবই তো এই চিন্তা। হ্যাঁ
এমন এমন ব্যাপারে কমপ্লেন করছে, আমার আজকে লাঞ্চ বানানো হয়নি, যে ভীষণ অ্যাংজাইটি। আমি মাঝে মাঝে ভাবি যে আচ্ছা, সব যারা পারে তাদের উপরই সব চ্যালেঞ্জ, বড় 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 চ্যালেঞ্জ, নিজেদের চ্যালেঞ্জ, নিজেদের শরীরের চ্যালেঞ্জ, নিজের মনের চ্যালেঞ্জ, এভরিথিং। হ্যাঁ, বাইরে যেই ঘর। এজটা দিয়ে চলছি দেখ, আমাদের এখন ফিজিক্যাল প্রবলেমও অনেক, হ্যাঁ, মানে তো ওই মেন্টাল, ওটা মানসিক ভাবেও এফেক্ট হয়। বাট ওটা কোথায় বলবো, তার জন্য থ্যাঙ্কস টু ইউ। আরে এই এই সেটা পডকাস্ট করার জন্য, মানে সত্যি কথা বলছি, মানে কিছু জিনিস আছে যেটা আমরা আমাদের সাথে রিলেট করতে পারবো, সেটা না, সেটা বাইরের কাউকে বলেও মনে হবে যে অন্য কাউকে শুনিয়ে আমার কি হবে। কি হবে? মানে এটা না, খুব মানে আমার নিজেরই তো, আমি যদি কিছু কমপ্লেন করি, কাদের নিয়ে কমপ্লেন করবো, এটা তো কমপ্লেন করে। আমারই, ওরা তো সব আমার। তো এবার সব থেকে সবই পারা যায় ক্যারি করতে, যখন ধর তোর একটু শরীর খারাপ হলো, তখন যে একটা ভেতরে একটা যে ভয়, কোথাও একটা যে আমার যদি কিছু হয় তাহলে বাকিদের কে দেখবে, হ্যাঁ, এই কথাটা আমি কাকে বলবো? বাচ্চাদেরকে বলতে পারবো না, বাচ্চাদেরকে বলতে পারবো না। হাজবেন্ড কেও বলতে পারবো না, বা বাকিদেরও বলতে পারবো না, নিজের বাবা মাকেও বলতে পারবো না, তাহলে কাকে বলবো? বাট ওই মোমেন্টে তো হয়, রাতে হয়তো একা শুয়ে অনেক সময় আসতে থাকে যে বাপরে, পেন হচ্ছে, এটা কি বাড়বে নাকি, কালকে আমি সব করতে পারবো? এই যে অ্যাংজাইটি গুলো হয়, হয় হ্যাঁ, তো এগুলো, হয় ওটা তো এগুলো। হয়। তখন তো বলার কেউ নেই, তো এটা বোধহয় খুব আমার কমন। ক্ষেত্রে ধর আরেকটা যেটা হয়, আমরা না মানে আহ, জাতো খুড়তো বোনেরা, মানে আমরা একজন একজনের সাথে ভীষণ রকম অ্যাটাচ, মানে হুম এরকম কোনো কথা নেই যেটা আমার দিদি শুধু জানে। আমার হুম জ্যাঠতো দিদি, সব থেকে বড় দিদি যে, সে মানে আমার কাছে পুরো মায়ের মতো। মানে আমি না, হুম। আমার 1.5 বছর বয়স থেকে আমি ওই দিদির কাছেই থাকতাম। মানে ওকে। এরকম, মানে একই বাড়িতে, মানে হ্যাঁ। মনিদি ছাড়া আমি কিছু বুঝতাম না, এরকম ছিল। তো মানে আমাদের ওটা একটা আছে যে, মানে কারোর কিছু হলো, দিদিভাইকে পাচ্ছি না, মানে খুব কোনো কিছুতে ধর রাগও হলো, সেটা কাকে বলবো, একটা কাউকে বলে দিলে না, বলতে আমার এটা হয়, মানে আমি যদি একবার বলে দেই না, শান্তি, সে যাকেই বলুক। শান্তি। হ্যাঁ, মানে সেটা যদি হাজবেন্ডের উপরেও রাগ হয়, দিদি ভাইকে বললাম তো মাথা ঠান্ডা, মানে বার করে দিয়েছি। তো ওটা হয়, মানে কোনো একটা ইসে হলে, প্রবলেম হোক কিছু হোক, শেয়ার করার লোক আছে, মানে আহ, হ্যাঁ, যেটা ধর সবকিছু ছেলে মেয়েকে যেটা বলা যায় না, বা বলা যায় না, কেউ হ্যাঁ। বলা যায় না, অনেক কিছু, অনেক ছোট ছোট জিনিসেও দুঃখ লাগে। তো অনেক বাট সময় এটাও হয়। সংযুক্তা, তুই ব্লেসড, বাট সবার থাকে না, না না, আমি সত্যি সবার বলছি, থাকে। কিছু ব্যাপারে জানি না, মানে উম এটা তো আমি প্রচুর বলবো ব্লেসিং। গোপালেরই কৃপা, হুম। যে আমি এই সব ব্যাপারে সত্যি মানে ব্লেসড, যে এরকম হ্যাঁ। মানে মাথার উপরে দিদিরা রয়েছে। আর তাছাড়া জয়েন্ট ফ্যামিলির একটা ফাউন্ডেশন আলাদাই থাকে, একটা হ্যাঁ, আলাদা ভিত থাকে ওখানে। কোথায় যেন তৈরিই হয়ে যায় বাচ্চারা, নিউক্লিয়ার ফ্যামিলিতে যেটা খুব আহ, মানে জয়েন্ট ফ্যামিলিতে আর কিছু হোক না হোক, ইনসিকিউরিটিটা থাকে না। না, দেখ দুটোরই ভালো মন্দ দুদিক আছে, রাইট। কিন্তু মানে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু যেটা রাইট। মানে যেগুলো হয়তো একটা সময় ছোটবেলায় যখন মনে হতো উফ বাবা, মানে সবাই কত কিছু করছে, আমাদের করতে দিচ্ছে না, বা আমাদের মানে সবকিছুর জন্যই পারমিশন নিতে হবে বা ইসে হবে, কিন্তু এখন মনে হয় যে উম, তাতে তো খারাপ কিছু হয়। মানে আমরা ছোটবেলা হয়তো অনেক কিছু বুঝি না, হ্যাঁ এখন আমার যেহেতু আমার মা বাড়িতে থাকতেন না, তো জেঠিদের স্বাভাবিক, তারা তাদের কাছে থাকতাম, তাদের তো ওগুলো দেখতেই হবে, শুনতেও হবে। তো সেগুলো নিয়ে কোনোদিনও অসুবিধা ছিল না, কারণ মানে রিলেশনটাই ওটা ছিল। বাট এখন মনে হয় যে না, সেইটা তো আমিও ফলো করছি, হুম। মানে আমি তো মানে সবসময় মনে হয় আমার তো খারাপ কিছু হয়নি, তো ওটা করে তো আমার ছেলে মেয়েরও কেন খারাপ হবে। রাইট, আর রাইট। ভ্যালুটা বোঝাটা খুব দরকার, মানে খুব সবার। দরকার, খুব দরকার। এই ওটাই আমি হয়তো গ্রাউন্ডিং মিন, ফাউন্ডেশন মিন করলাম যে ভিতটা ভীষণ শক্ত থাকে, খারাপ ভালো দুটো মিশিয়েই থাকে, তো তো খারাপটাও সেই যেমন থাকে। হয় ভালোটাও সেরকম হয়, বরং ভালোটা বেশি হয়, কারণ একসাথে তুমি অনেক লোককে অবজার্ভ করতে পারছো, হ্যাঁ, অনেক লোকের বিহেভিয়ারাল প্যাটার্ন দেখতে পাচ্ছো, যেটা তুমি
এমনিতে খুব মুশকিল বাইরে না গেলে, বাট একই সাথে তাদের সাথে অ্যাডজাস্ট করা, নিজের ইউনো জায়গা একটা বানানো স্লোলি, ওটা হয়তো পরে হয়তো স্ট্রাগল গুলোতে খুব কাজ হেল্প আসে, করে। হেল্প করে খুব। আমার আশীর্বাদের দিন অভিজিতের এক বন্ধুর বউ আমাকে এসে বলেছিল, তুমি কি করে একা গিয়ে থাকবে এত লোকের মধ্যেখান থেকে, আমিই তো ভাবতে পারছি না। মানে হুম। এত বাড়িতে লোকজন ভর্তি, তার মধ্যে আমার বাবারা 6 ভাই। তো বুঝতেই বাপরে। পারছিস, তারপর আমরা ভাই বোন, তখন বৌদিরাও এসে গেছে, বৌদিদের বাচ্চারাও রয়েছে, মানে জমজমাট বাড়ি। আর এখন তো একদম প্রায় খালি। তো খালি। বাট আসার পরেও না, মানে আমি না ওগুলো নিয়ে না বেশি ভাবতামই না, হুম। যে আমি কি করে একা থাকবো বা আমি একা আছি বা এসে একটা তো ফোনে কথাবার্তা হতো, বা যখন ভাবলে প্রচন্ড কষ্ট হতো, প্রথম আসলাম মুম্বাইতে, তো এতটা হুম। দূরে মা বাবার থেকে। বাট তারপর সবকিছু নিয়ে বিজি থাকতে থাকতে মানে ওটা নিয়ে বেশি ভাবলে পাগল পাগল লাগতো, যে হুম। অনেক দূরে চলে এসেছি। বাট ঠিক আছে। মস্ত বড় পেন, যাই বলিস না কেন। বিয়েটা করতে হবে ঠিক আছে, বাট ওই ছেড়ে আসাটা ফিরে আসাটা আবার। উম, আমার এখন তো মনে হয়, সত্যি কথা বলতে আমার জন্য এটা মানে ভীষণ রকম পেন, যেখানে ভীষণ। মার এখন যা কন্ডিশন, মৈত্রী আমাকে মা চিনতে পারে না। ও, এটা জানতাম না মার তো। তো পার্কিনসন না, একদম সেম ফুলকাকির মতোই অবস্থা, মানে কলকাতা ও। শাশ্বতীর মায়ের মতো, হ্যাঁ। তো মা আমার গলাটা চেনে, মানে আমার ভয়েসটা চেনে, আমি যখন মা মা করে ডাকি তখন মা মানে আওয়াজ দেয়, জিজ্ঞেস করে কি কি বলবে, এরকম করে বলে। ভিডিও কলে মানে বেশিরভাগ সময় চোখ বন্ধ করেই রয়েছে, নালে অন্যদিকে তাকাচ্ছে, বুঝতেও পারে না। আর কখনো যদি এর মধ্যে দুদিন এরকম হয়েছে, সেদিন না সত্যি হয়তো খেয়াল করেছে আমাকে, খেয়াল করে বলছে, এমা তুই তো দেখছিস একদম আমার মতো দেখতে হয়েছিস। তখন আমি বললাম, মা আমি তো তোমার মেয়ে, আমি তোমার মতো হব না? তখন বাচ্চাদের মতো হাসছে। বাট মা এখন না একদম ওই স্টেজে চলে গেছে, মানে রাত্রিবেলা দিদিভাইয়ের কাছেই থাকে বাবা মা। তো দিদিভাই যখন খেতে দেয়, মা বলতে থাকে, মিতা সাথীকে ডাক, খাবারটা বাড়বো তো, মানে ওই ছোটবেলার ওই স্টেজটায়। তারপরে ধর মাঝে মাঝে বলবে, দে না আমার দুই নাতিকে, দে না ওদের একটু কোলে নিয়ে বসি, মানে ওদের ওই ছোট্টবেলা। পাস্টে মানে চলে গেছে। তো ওইগুলো এত পেনফুল যে আমি চাইলেও যেতে পারছি না। হুম। মানে আমার এখন এমন একটা স্টেজ, এই তো ধর মেয়ের 19th আর 21st দুটো এক্সাম আছে, আবার 6 and 7 জুনও আছে। তো আমি সেদিন রিনিকে বলছি, আমি না মা আর মেয়ের মধ্যেখানে আটকে রয়েছি। হুম। মানে না মেয়েকে, একদম পুরো বিল্ডিংটা ফাঁকা, বেশিরভাগই চলে গেছে, বুঝলি তো, যে মেয়ে সারাদিন বাড়িতে একা থাকবে, কেউ নেই, বাবাও তো ফিরতে ফিরতে, ছেলেরও ফিরতে ফিরতে রাত হয়, সেই একটা টেনশন, ওর পরীক্ষা, চলে যাব, এটাও একটা মাথার মধ্যে ঘুরছে। আবার আহ মা বাবার ব্যাপারটাও মানে পারছি না নিতে। তো ও তখন আমাকে বলছে, মাম্মি তুমি দিদার কথাই ভাবো, আমার তো বাবা আছে, বাবা তোমায় নিয়ে যাবে এক্সাম দিতে, আমি তো আর এখন ছোট নই, আর না তুমি আমার কাছে বসে থাকবে, আমি দিয়ে দেবো, বাট তুমি যাও। তো ওই জন্যই 16 তারিখ যাচ্ছি। ও, তুই একা যাচ্ছিস তো? একাই যাচ্ছি, হ্যাঁ। একবার ভেবেছিলাম ওদের নিয়ে যাবো, বাট সংযুক্ত, আমি বুঝতে পারছি, ভীষণ পেন। বাবা ঠিক আছেন? বাবা তো হার্ট অ্যাটাক হয়েছিল না বাবার, না মানে এখন প্রবলেম হলো, বাবার পাম্প রেট প্রচন্ড কম। ও। তার মধ্যে একবার মানে হার্ট অ্যাটাক নিউমোনিয়া দুটো একসাথে হয়েছিল। তো মাঝে মাঝে গেল, লাস্ট মার্চে মেতেও তাই হয়েছিল, আমি গেলাম ওদের নিয়ে একটু তোর ব্যারাকপুরে একটা মঙ্গলধারা আছে রিসর্ট হুম। গভর্নমেন্টের, ওকে। ওখানে নিয়ে গেছিলাম, দূরে তো কোথাও যেতে পারে না, খুব আনন্দ করলো, আমরা 2 দিন রইলাম। আমার বাড়িতে আসা 2-3 দিন, 3 দিনের মাথাতেই হঠাৎ করে রাত্রিবেলা প্রচন্ড চেস্ট পেন, শ্বাস নিতে পারছে না, ওই জল হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস তো, লাংসে জল জমে যাচ্ছে। তো এটা নাকি নেমোনিয়া হলে হয় ওল্ড এজে গিয়ে, মানে তখন মানে এইটাই প্রবলেম। এবার খুব লিমিটেড, মানে বাবাকে ওইভাবে দিদিভাই রাখে যে 1.5 লিটার জল, মানে সেই চা দুধ ডাল যাই বলিস মেজার মানে করে পুরো দিতে নিয়ে, হয়। হুম, অতটুকুনির মধ্যে। ওরা দুজন প্রচুর করে, আমার মানে দিদি জামাইবাবু
অসম্ভব করে। কিন্তু একটা জায়গায় গিয়ে এইটা আমার বড় কষ্ট, যে আমি পারছি না। এমন নয় যে আমি যখন যেতে চাই, ও কোনোদিনও মানে শাশুড়ি অসুস্থ থাকাকালীনও কোনোদিনও অভিজিৎ বলেনি যে না মার এই অবস্থা তুমি যাবে কি করে। ও সবসময় বলতো না আমরা সবাই আছি তো, তুমি যাও। কারণ হুম বাবা মাকে অন্তত তুমি 4-5 মাস বাদে গিয়ে গিয়ে 4 দিনের জন্য হলে গেলেও তুমি হুম দেখে হুম আসো। বাট নিজে থেকে করা, সেটা তো হুম, হচ্ছে না। খুব কষ্ট। না, আমি কাকিমার কথাটা কিছুটা জানতাম, এতটা টা আমারও ভীষণ খারাপ লাগছে শুনে। এটা 1 বছর হলো এতটা ডিটোরিয়েট করেছে। বাট মা পার্কিনসনটা তো অনেক বছর হয়ে গেছে। মানে আম, সত্যি কথা বলতে দিদি ভাই আর জামাইবাবু মানে ওরা এত টেক কেয়ার করে। মানে ডাক্তার তো দেখ বলেই দিয়েছিল যে এগুলো তো কিওর হয় না মেডিসিনে, যতটা ওই ডিটোরিয়েশনটা যত স্লো করা যায়। তো ওরা টাইম টু টাইম দেখা, ওভাবে রাখা সবকিছু করে হয়ে গেছে মার প্রায় 8-9 বছরের ওপর তো হয়ে গেছে। কিন্তু এইটা মানে জানি এখন কিছু করার নেই। দিদিভাই এক এক সময় খুব আপসেট হয়ে যায় যে মনা এত কিছু করেও মাকে পারছি না। কিন্তু কিছু করার নেই, মানে এখন আর কোনো মেডিসিনও কাজ করার নেই। এই স্টেজ গুলো খুব ডিফিকাল্ট। আহ, আমি আমি আর কি বলবো। তোরা এগুলো যাই ফেস হোক, ভালো করেছিস। যে তুই যাচ্ছিস এখন। ওটা একটা হ্যাপি নিউজ, একটু দিদির সাপোর্ট হবে। হ্যাঁ, একটু মানে এবার এবার অ্যাকচুয়ালি না আমাদের অনেক বছর ধরেই এরকম হয়ে গেছিল, আমরা 4 জনে মিলে একসাথে কখনো মানে কলকাতা যাওয়া হচ্ছিল না। কারণ যেহেতু মামুনি হাঁটতে পারতো না, হ্যাঁ। সেহেতু আর মামুনিকে ছেড়ে তো সবাই মিলে যাওয়া হতো না। তো এই হুম। বছর মানে এপ্রিল আমি ভেবেইছিলাম আমরা 4 জনে যাব। অ্যাটলিস্ট 4 জনকে দেখলে মা বাবা খুব খুশি হবে। আচ্ছা। মা তো বুঝতে না পারলেও বাবা খুব খুশি হবে। হুম কারণ হুম বাবার প্রবলেমটাও এমন যে যখন তখন কিছু হতে পারে। মানে এমনি বাবা ভীষণ স্ট্রং, ভীষণ। মানে তুই মুখ দেখলে বুঝতেই পারবি না বাবার কোনো কিছু প্রবলেম আছে। দিদিভাই এক এক সময় বলে কি জানি বাবা হয়তো মার কন্ডিশন দেখে বলে না নাকি, যে দিদিভাই আবার বেশি জিজ্ঞেস করলে রেগে যায়। এই আমি ঠিক আছি, হুম আমায় এত জিজ্ঞাসা করবি না। কিন্তু ওটা হয়তো দিদিভাই বলে কি মনা আমার মনে হয় যে এমন তো না মাকে নিয়ে আমরা এত মানে ব্যস্ত বলে বাবা হুম ওই জন্য বলতে চায় না সহজে। তো আমি ওটা ভেবেছিলাম, বাট সামহাও এখন রিনির এক্সাম গুলো তো দিতে হবে না, এন্ট্রান্স এক্সাম গুলো তো না দিলে তো চলবে না। সব করে হবে না। হুম। কদিনের জন্য যাবি? 4 দিন? আমি 31st-এ আসবো। ও আচ্ছা, ভালো, কদিন থাকতে পারবি। হ্যাঁ, হুম। একটু থেকেই আসবো, কারণ আমার না হলে ওরকমই যাওয়া হয় না দেখ। আবার তো বছর স্কুল খুলে যাবে আবার। হ্যাঁ মধ্যেখানে হলে সেই আবার ডিসেম্বরের অপেক্ষায় থাকো। উম, দিওয়ালির সময়টা যাওয়াটা আমার কম হয়, গেলে আবার ডিসেম্বরে, এবার ডিসেম্বরে এতটা ছুটি তো থাকে না। থাকে না। হুম। তবুও তবু এখন মুশকিল না ভিডিও মেয়েদের কল লাইফ। এগুলো হয় বলে সেই এখন তো অনেক সুবিধে বাবা। অনেক মানে অ্যাটলিস্ট রোজ একবার করে দেখতে তো দেখা, পাচ্ছি। সেই সেই সত্যি ভীষণই, আই মিন, কি বলবো, আমি ফিল করতে পারছি, কারণ ঠিক আছে, চলতে থাকতে হবে। সেটাই। তুই কি করে ম্যানেজ আমার তো করছিস? যাবে না। আমার যাবে না। বাট ভালো হলো এইটা এটা, এই এইটা ডিসকাশন গুলোতে অনেককে আনা হলো তোর বাড়ির দিক থেকে। আই হোপ তুই যদি শেয়ার করবি তাহলে দে ফিল গুড, কি হ্যাঁ আমাকে, আমাদের মনে রেখেছে বা আমাদের কথা বলছে, ভাবছে। এটা ভালো। সেটাই মানে কি বলতো, হয়তো অনেক রকম ভাবে স্ট্রাগল যায়, গেছে বা যাচ্ছেও। বাট আবার অনেক ছোট ছোট ব্যাপার বা আমি অনেকের থেকে হেল্প বা হয় না অনেকের অনেক ভালোবাসা পেলেও মানুষের মানে ওগুলো ভুলে যায়। আর আমার একটা জিনিস ভীষণ মনে হয় মানে
যেটা আমার খুব এসে মৈত্রী এগুলোর মধ্যে, যে আমি তোমার জন্য না সব করব, বাট আমায় কেউ যেন টেকেন ফর গ্রান্টেড না নেয়। ওইটা আমি আহ নিতে পারি না। ওইটা আমি মানে আমার যতটা সম্ভব আমি করব, বাট কেউ যদি সেটা ভাবে যে যাই ইচ্ছা হোক, এ তো নেবেই, এটা তো একটা মস্ত বড় টপিক ওটা আমি ডিসকাশনের। নিতে পারি না। কেউ করছে বলে ওই করবে, ওই করবে ওকেই এবং করতে এটাই হবে, হ্যাঁ। স্বাভাবিক, মানে ও তো করেছেই। আজকে করেছে। সকালেই ছেলে অফিস যাওয়ার আগে খাচ্ছে, তখন আমি একটা টপিক উঠেছিল, আমি বনিকে তখন বললাম, মানে লাইফে ছোট ছোট হেল্পও যে করেছে না, তাকেও হুম মনে রাখবি। আর সে তোর মানে সে বাইরের লোক হোক বা বাড়ির লোক হোক, বাড়ির হুম লোকেই আমরা বেশি টেকেন ফর গ্রান্টেড নেই, বাইরের লোককে নেই না, বাট সেটা কাউকে নিবি না। মানে এটা মনে রাখবি, সেও যে করছে তার কোনো সবসময় সবার দায়বদ্ধতা থাকে না। হুম, থাকে না। একমাত্র মা বাবা আমরা করবই, আমরা মানে বাই ডিফল্ট আমরা করবই, কারণ তোরা আমাদের সন্তান। বাট একটা সময় আসবে, তোরও লাইফ পার্টনার আসবে, সবকিছু হবে তো। হুম এইটা সব সময় মনে রাখবি যে ছোট কিছু করলেও না তার ভ্যালুটা দিবি। ভ্যালু দিলে কিন্তু তখন আরো অনেক বেশি পাওয়া যায়। এক এক সময় দেখেছি যে করতে করতে এমন অনেকে প্রচুর লোকে শেয়ার করে যে করতে করতে এমনি নর্মাল রেগুলার ডিউটি যেগুলো ঘরের সকাল থেকে রাত অব্দি অ্যাজ ইফ ডেডিকেটেড টু হার। এক্স্যাক্টলি। আমরা কি করব, আমরা জানি না। বাট কখনো কি এইভাবে ভাবা যায় যে না, কেন ডেডিকেটেড কেন? এই যে তুই টেকেন ফর গ্রান্টেড বললি, ওটা ডেডিকেশনে চলে গেল, কনভার্ট হয়ে গেল ডেডিকেশনে, যে নো ও শি ইজ সাপোজ টু ডু। বাট ওয়াই? এই কোয়েশ্চেন গুলো তো কেউ করে না যে না, আজকে নাই বা করলো, আমি করি। এক্সকিউজ অনেক সময় আসে আমার কাছে, অনেকে বলেছে যে না, ভালো করে করে ও, ভালো করে করে, তুমিও শেখো, তুমিও ভালো করে করো। এক্স্যাক্টলি। আমি প্রবলেমটা করছি কোথায়? বলে মানে এটা নয় আমি করব, আর আমারও তো মনে হতে পারে যে এটা আরেকজনও করতে পারে, করতে বা পারে, কখনো একটু চেঞ্জ হোক। ওই সার্ভিসটা আমিও পাই। তখন না সত্যি বলছি, তখন একটা মানে আহ, দুটো ইসের মধ্যে চলে। অনেক সময় হয়তো খুব ইসের থেকেই হয়তো বেরিয়ে যায় যে না বাবা, আমি রিনিকে এত কিছু শেখাবোই না, দরকার নেই, ও একটু হুম, নিজেরটাও যেন ভাবে। মানে এক্স্যাক্টলি। আমি বলছি না, উম, আমিও তো মানুষ, কখনো কখনো হয়তো ধর মানে ফিজিক্যালি ফিট লাগছে না বা কিছু হ্যাঁ। একটা। আর যেহেতু আমি তোকে বলছি তো মানে আমি কোনো কিছু নিয়ে আমার গ্রিভেন্স নেই, বাট এই যে মায়ের এই কন্ডিশন, কিন্তু আমি পারছি না গিয়ে থাকতে, আমাকে কেউ বাধা দিচ্ছে না, বাট আমার এখন পরিস্থিতি এমন, আমি আমার হুম পক্ষে সম্ভব হচ্ছে না যে আমি গিয়ে একটা না 2-3 মাস থেকে আসলাম। তো ওইগুলো সময় না, তখন মনে হয় কেউ একটা ভাবুক যে না, হুম ও তো সবকিছু ছেড়েও এটাই মানে অনেক কিছু ওগুলো ছাড়ছে, যেই ছাড়াটা সত্যিই আমার স্যাক্রিফাইস। ওই ওটা ছাড়াটা আমার স্যাক্রিফাইস, ওটা ওটা আমার স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস। ওটা লাইফ লং ওই পেন গুলো। বাট কোথাও গিয়ে মনে হয় যে এই পেন গুলো কি কেউ বোঝে আদৌ? মনে হয় না রে, বোঝে না এটা কেউ। মনে হয় না। আমরা ভাবি অনেক কিছু যে বুঝবে, আন্ডারস্ট্যান্ড করবে বা ফিল করবে, বাট এখানে যে জিনিসটা আসে না, এমপ্যাথিটা আসে, এমপ্যাথি, যে আমি আমাকে তোর জায়গায় বসাচ্ছি তবে গিয়ে আমি ফিল করছি। এটা বেশিরভাগ মানুষই পারে না। এটা এক্সটার্নালি কিভাবে দেখছি, ও হ্যাঁ ওর মা বাবা তো অসুস্থ, ও হ্যাঁ ওকে তো যেতে হতে পারে, ও হ্যাঁ তুমি যাও। বাট যে ফেসটা, যে ভেতরে যে স্টর্মটা না, আমার আমি জানি না, হাসছি, ফিল আমি করতে পারলে ভালো। আমি সব করছি, লোকেরা বাইরে থেকে দেখে আমাকে বুঝবেই না, না, বোঝেও না। মানে কারণ বুঝতে দিতে চাই না, বিকজ আমার সিম্প্যাথি চাই না। আমি ঠিক চাই চাই না। কেউ বুঝুক, হ্যাঁ, না বললেও বুঝুক, আমার সাইলেন্সটা বুঝুক। আবার ভাবি এতটা এক্সপেকটেশন রেখেও লাভ নেই, কারণ হ্যাঁ, এক্সপেকটেশন রাখলেই দুঃখ, ওই জন্যই দুঃখ হয়। যদি এক্সপেকটেশন নাই থাকে, আমার যেটা ফিলিংস সেটা তো বাট আমার। তাহলে সংযুক্ত, তাহলে একার লড়াইটা, তাহলে একার, ওটা অ্যাকসেপ্ট করে নেওয়া ভালো, যে শুরু থেকে লড়াইটাই আমার, স্ট্রাগলটাই আমার।
তাহলে সাপোর্ট সিস্টেম, সাপোর্ট সিস্টেম কোথায় লাগে বলতো? এই সময়গুলোতে লাগে। হ্যাঁ, এই এক্স্যাক্টলি। যে আমরা কথা বলছি, এই এই সাপোর্টটুকু আমি তোমার পুরো পেনটা নিতে হয়তো পারবো না, বাট আমরা ডিসকাস করছি এইটুকুই। আমি চাই না যে আমি আমার পুরো পেন তুমি নাও বা তুমি ওগুলো ফিল করো, বাট অ্যাটলিস্ট শোনো। শোনো, আমার অ্যাটলিস্ট জায়গাটাই একটু থেকে ভাবো যে মানে তোমার এরকম কতটা। হলে তুমি, তোমার কি কষ্টটা হতো ওটা একটু এক্স্যাক্টলি। feel করো। দেখ, যার যেই কষ্ট, যার যেই, সেটা কেউ নিতে পারবে না, এটা কখনোই পারে না, বাট মানে অ্যাটলিস্ট ফিল করা বা বলা আমি বুঝতে পারছি তোমার এই কষ্টটা হচ্ছে, এটা খুব। অনেক বড়, অনেক বড় সাপোর্ট, এগুলোই সাপোর্ট। রাদার ওপিনিয়নেটেড, মানে তোমাকে এটা এখন করা উচিত, তুমি এটা করো, তুমি এগুলো না বলে সাথে সাইলেন্সটা অনেক বড় সাপোর্ট। শোনাটা, ফিল করাটা। ইউ আর গোয়িং থ্রু আ লট, আই ক্যান ফিল দ্যাট। অ্যাকচুয়ালি কি হয় না, আমি ফেস দিয়ে এসছি না তো, আমি সেটাই, বুঝতে আমিও পারছি যে তোর অনেকটাই জানি, আমি কোথায় জানি কি আমি। কোথায় কোথায় কি হচ্ছে আমি বুঝতে পারছি। বাট একটা হচ্ছে যে তোর বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে, তুই অ্যাটলিস্ট হ্যাঁ, যাবার কথা ভাবতে পারছিস, তুই প্ল্যান করতে পারছিস যে হ্যাঁ আমি, এটাও অনেকটা বলবো। হ্যাঁ, এটা অনেকটা বড় মানে একটা কি বলতো, উম, ওদের জন্য আমার কোনো মানে কোনো কিছুতে বাধা হয় না, এটা বাধা না। একটা ব্যাপার। মানে আমার যখন বাবার প্রথম হার্ট অ্যাটাক হলো, জানিস আমার তার পরের দিন সিবিএসই ট্রেনিং ছিল, এবং ওই ট্রেনিংটা ফার্স্ট ট্রেনিং, ওটা অ্যাটেন্ড করাটা খুব দরকার ছিল, যার জন্য পরে আর আমি এখনো সেই এন্ট্রিটা আর পাচ্ছি না, মানে ওই ট্রেনিং এ। বাট ওই একটা আমার একটা স্যাটিসফ্যাকশন যে ওই মুহূর্তে না আমার মনে হয়েছিল থাক, মানে বাবার থেকে বেশি তো আমার এটা হতে পারে না। তো আমি, আমার যখন আমার জামাইবাবু ফোন করে বললো যে ডাক্তার বলছে মাল্টি অর্গান ফেল হচ্ছে, তো লাকিলি মানে ওখান থেকে বাবা রিকভার অনেকটাই করেছে। তো মানে ওই মুহূর্তে আমার শুধু মনে হয়েছিল, আমি আমাদের প্রিন্সিপালকে কল করে বলেছিলাম যে ম্যাম আমি না ট্রেনিং এ অ্যাটেন্ড করতে পারবো না, কারণ বাবার এই কন্ডিশন, আমি মানে আমি আর ওনার পারমিশনেরও কোনো অপেক্ষা করিনি, ওপেন। মানে ডিরেক্টলি কল করে বলেছিলাম, কারণ আমাকে কলকাতা যেতেই হবে। তখন উনি হুম। আমাকে বলেছিলেন না না ইটস ওকে তুমি যাও, মানে উনি ওনারও হয় না হয়তো, মানে কোনো না কোনো ভাবে কেউ একটা আছে আমার, থাকে। যে আমি ওই সাপোর্ট গুলো পেয়ে যাই। হ্যাঁ, হুম। তো মানে আমি জানি ওই ওই ট্রেনিংটা হয়তো আর কোনোদিনও আমি পাবো কিনা ডাউট আছে, ওগুলোতে মানে অনেকগুলো আলাদা আলাদা হয়, বাট সেটা নিয়ে রিগ্রেট নেই, মানে সেই মোমেন্টে ধর কোনো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে পেরেছি। হুম। আহ, পেরেছি কারণ সত্যি আমাকে ওরা সেই সাপোর্টটা অবশ্য দিয়েছে, আমাকে বাড়ি নিয়ে ভাবতে হয়নি। আর আমার না একটা জিনিস মৈত্রী, আমি যখন যেইটার মধ্যে ঢুকি সেই মুহূর্ত বা সেই সময়টায় আমি না অন্য কিছু ভাবি না, মানে হুম। আমার সেটা এমন যে ধর যখন আমি স্কুলে ঢুকছি আমি আর এদিক নিয়ে ভাবি না তখন, কারণ আমার মনে হয় ওই যে 6 আওয়ার্স বা 5 আওয়ার্স যাই বলিস, মানে ওই টাইমটা আমি সম্পূর্ণ ডেডিকেটেড টু আমার স্কুল। হুম। তেমন সংসারে যখন থাকছি তখন এরা, যখন বাবা মার কাছে যাচ্ছি তখন বাবা মা, হ্যাঁ এটাই তো খবরাখবর নেই, ব্যালেন্স, এ এটাই তো ব্যালেন্স। খবরাখবর নেই, এরাও এদের মতো এরাও আছে, আমায় বলে এদিক নিয়ে কিচ্ছু ভাববে না, ওখানে যাচ্ছ যখন ওখানেরটাই দেখো। এটা মানে এরা তিনজনেই আমায় সবসময় বলে, তো ওটাও একটা। বাট হ্যাঁ, যেটা বললাম সামহাও কখনো কখনো হুম। মানে ইসে হয় অনেক কিছু, ওটাও হয়তো লাইফের একটা ফেজ। এমন একটা ফেজের কথা তুই বলছিস যেখানে প্রত্যেকে একা, বাট হয়তো আমাদের এই ডিসকাশন গুলো কোথাও একটু হয়তো সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। সবারটা আমরা শুনছি, সবার জার্নিটা শুনছি, কোথাও একটা একে অন্যের সাপোর্ট একটা ইনভিজিবল ওয়েতে ছিল, হয়তো ছিল সব সময়, বাট এই ডিসকাশন গুলো এত ওপেন তো হয় না। এই ধর এখন যদি তুই 8 ঘন্টা তুই যদি একা বসছিস কখনো, কোন ছুটি, স্কুল বন্ধ, কোথাও না কোথাও তো থটস গুলো আসছে, আসে, আসেই। কোথাও আসছে, সেগুলোকে ওভারকাম করা, আবার রুটিন কাজগুলো করা,
আবার আমি নিজেকে। একটা জিনিস দেখেছি মৈত্রী, মানে হয়তো না হলে মানে অনেক কিছুই আমি বলছি যে এত যে হয়ে যেতাম, ফ্রাস্ট্রেটেড লাগে বা খুব রাগ হয়, তো আমি একটু টাইম দেই নিজেকে। হুম। আমি দেখেছি তার উপরেই হোক, যদি হাজবেন্ডের উপরেও হয় কি, হুম। কিন্তু একটু সময় দিলে আবার পরে হয়তো মনে হয় না এতটাও টাফ ভাবে না দেখলেও চলে। লাইফ চলে। তো সবারই সেই সেই আপস এন্ড ডাউনস হয়। সেই তো আমার ব্যাপারটা তখন স্বাভাবিক, অনেক সময় মনে হয় যে আমার এই জায়গাটা হয়তো ফিল করতে পারবেও না, বা এটা বুঝতেও পারবে না, বা এটাও হুম। ঠিক যে আমি এতটা আমার বলে কি লাভ, যেটা আমার ফেস করা সেটা তো আমাকে করতেই হবে। শুধু সব করতেই সময় হবে। মানে গোপালের কাছে প্রে করি আমাকে তুমি অতটা স্ট্রং বানাও, মানে আমাকে তুমি তুমি হুম। আমার সাপোর্টে থেকো, আমার আর দুনিয়ার কিচ্ছু দরকার নেই, আমাকে যাই দাও আমি যেন ফেস করতে পারি, সেই ক্ষমতাটুকুনি আমাকে দিয়ে দিও, বাকি হয়েই যাবে। থাকবে, ও দিচ্ছে। সাইলেন্ট সাপোর্ট ও দিয়ে এটা চলেছে। সত্যি, আমি সত্যি এটা আমার একটা সব সময় বিশাল দিয়ে চলেছে। মানে সে যে আমি জানি আমি যা করছি যাই আছে, এমনকি এটাও আমার মানে এরকম, এই যে সংসার পেয়েছি যা পেয়েছি সবই তোমারই দেওয়া, হুম। মানে তুমি আছো বলেই আমি আছি, তুমি আমায় পৃথিবীর নিষেধ দেখিয়েছো, তো সুতরাং দেখি। মানে ওটা নিয়ে চলছি, হয়ে যায়। এখানে তো আর্গিউ করে লাভ নেই, কারণ যেগুলো আর্গুমেন্ট এখানে যদি মানে অনেকের মনে হতে পারে, বাট যেখানে বিশ্বাস থাকে সেখানে তো অন্য কিছুর জায়গা নেই, সেখানে ওটাই রয়েছে। আর ওই বিশ্বাসটাই আমার শক্তি দেয়। হ্যাঁ, সেটাই সেটাই সেটাই। এনিওয়ে, আজকে আমরা এখানে শেষ করি। হুম। অ্যান্ড তুই ঘুরে আয় কলকাতা থেকে শান্ত হয়ে, তারপরে আমরা একটা পেরেন্টিং নিয়ে গ্রুপ হ্যাঁ যদি নিশ্চয়ই। করতে পারি। হুম। তুই টিচার, তুই অনেক গাইডেন্স দিতে পারবি ছোট ছোট বাচ্চাদের। এলকেজি ইউ, আচ্ছা বল, এটা শেষ করার আগে একটা বলি যে আমি শুনছি নাকি এলকেজি ইউকেজি দেরও টিউশনে পাঠাতে হয়, এটা কি ওরে সত্যি? এক্স্যাক্টলি পাঠাই, মানে কেন? জানি না কেন, এটা তো মানে আমাদের মানে চিন্তার বাইরে। আহ, মানে আমি এটা তুই বললি বলে এই বছরই এলকেজির একটা ক্লাসে আমাকে একটা টিচার বলছে, ম্যাম জানো এই বাচ্চাগুলো যে কটা টিউশনে যায় সে কটাই এবিসিডি লিখতে পারছে না। হ্যাঁ, আমি তারপরে না জিজ্ঞেস করেছি কারা কারা টিউশনে যাও, সব মানে অন্তত তোকে আমি বলছি 20টা বাচ্চার মধ্যে 7 থেকে 8টা বাচ্চা হাত তুললো, मैम हम लोग जाते हैं টিউশন में। তুই ভাব টিউশনে যাচ্ছে একটা এলকেজির বাচ্চা যে এবিসিডি লিখবে, আনবিলিভেবল, আমি খালি শুনেছিলাম, এটা সত্যি আমি তোর কাছ থেকে জানতে চাইলাম। আমি মানে ভেবেছিলাম দেখ। না রীতিমতো মানে লোকেরা টিউশন করায় এখন, মানে প্লে গ্রুপ থেকে পাচ্ছে না, নাহলে পারলে বোধহয় প্লে গ্রুপটাও নিত। মানে আমরা এক এক সময় ভাবি আমরা 3 ঘন্টা মানে ওদের সবকিছু নিয়ে ধর টিফিন বা ওদের অন্য অ্যাক্টিভিটি বাদ দিয়ে ধর 3 আওয়ার্স আমরা পাই, তো সেইটুকুনি সময়ের মধ্যে এতগুলো স্টুডেন্ট থাকে, একটা ক্লাসে মিনিমাম 25টা কিডস থাকে, টিচার মানে তার মধ্যেও চেষ্টা করে যে বাচ্চাগুলো যাতে কনসেপ্ট গুলো বোঝে, ওরা যাতে লিখতে পারে, ওদের প্যাটার্ন শেখানো, সেখানে একটা বাচ্চাকে একটা মা হ্যান্ডেল করতে পারছে না, বাট টিচারদের ওপরে কিন্তু প্রচুর এক্সপেকটেশন, মানে 3 আওয়ার্সে আমাদের সব শিখিয়ে ওদের পাঠানো উচিত। এটা একটা তো আমরা করতেই হবে, তোর কাছ থেকে শুনতে হবে, এটা একটা আনবিলিভেবল। আমি শুনেছিলাম বাট এটা সত্যি সত্যি হয়। আমার হঠাৎ মাথা এলো না তোকে জিজ্ঞেস করি একটু, তুই হয়তো জানিস। এটা খুব সত্যি কথা, প্র- মানে প্রথম শুনে আমি শক হয়ে গেছিলাম। কি, এলকেজি ইউকেজি তে টিউশনে? মানে ওরা স্কুলে যাচ্ছে ঘুম থেকে উঠে, আবার ওরা স্কুল থেকে সব ফিরছে, আবার ওরা টিউশন এরকম যাচ্ছে? অনেক আছে, এমন নয় যে সব মা বাবারা মানে সব মারা ওয়ার্কিং,
তাও নয়। তাহলেও কি তুমি বাড়িতে দিতে পারছো না? মানে হুম। অনেক সময় হয় যে ঠিক আছে আমার আসতে দেরি হচ্ছে, বাচ্চাটাকে এনগেজ করবার জন্যও অনেকে দেয়, আমি বলছি না যে সবাই হয়তো ওই কারণে, যে মানে হয়তো সেরকম কেউ নেই। হ্যাঁ। তো আজকাল অনেক কিছু অনেক চেঞ্জ হয়েছে, টিউশনেও অ্যাক্টিভিটি করায়, টিউশনেও অনেক কিছু করায়। তো বাট সেগুলো পরিমাণটা কম। কিন্তু অনেক বাচ্চারা যাদের মায়েরা বাড়িতেও রয়েছে, মানে কাজ চাকরি করলেও আমি বলছি না, এটাকে সাপোর্ট করছি না, কারণ একটা ছোট বাচ্চাকে 1 ঘন্টা, আমরা তো সবাইকে বলি অনলি 1 আওয়ার, তার বেশি দরকারই নেই, ওদের বসার হ্যাবিটটা দরকার, যেটা গিয়ে ফিউচারে কাজে লাগে বাচ্চাদের। তো ওইটুকুনি সময় কেউ দিতে পারছে না, ওইটুকুনি সময়ের জন্য টিউশনে পাঠাতে সো হচ্ছে। স্যাড। কিন্তু তারা স্কুলে এসে বলছে কেন এটা হচ্ছে না, কেন আমার বাচ্চা এটা লিখতে পারছে না, কেন এ হচ্ছে না। আমাদের কাছে কতটুকুনি সময় থাকছে, কি করতে পারবে? মানে আর আরেকটা জিনিস নোটিস করেছি আমি, মানে এটা আমি আমাদের মানে প্রিন্সিপালকেও এবার আমি বলেছি, যে বহু মানুষ যারা টিচার, যারা টিউশন নেয়, তাদের মধ্যে একটা হ্যাবিট দেখছি, খালি লেখাবো, খালি লেখাবো। আরে বাচ্চাটা বুঝুক, বাচ্চাটা পড়তে শিখুক, বাচ্চাটা বুঝুক আমি কি লিখছি। লেখানো মানে ধরো কপি করছে, এইটা তো আমি বলে বলে মানে পারছি না। যে মানে আমি তো এবার মানে এতটাই এসে হয়েছি যে যদি মানে আমি যেটা বলছি সেটা টিচারদের শোনারই কথা, কেউ যদি না শুনছে, আমি এটা স্কুলের ক্ষেত্রে এই টেকেন ফর গ্রান্টেডটা বললি না মৈত্রী, এটা আমার স্কুলের ক্ষেত্রেও আমি খুব ফিল করি। কারণ ওরা মানে এরকম করে, সঞ্যুক্তা ম্যাম স্কুল ছেড়ে গেলে আমরাও পেছন পেছন ছেড়ে যাব, মানে আমরা অন্য কোঅর্ডিনেটর ভাবতেই পারি না, এরকম একটা ব্যাপার। কিন্তু যেহেতু আমি খুব স্ট্রিক্ট হতে পারি না, মানে আমার মনে হয় কি, ওরাও তো মানে ওরাও যথেষ্ট এক্সপিরিয়েন্স, আমি মানে সুন্দরভাবে কাজ চলুক, আমাকে কেউ ভয় পাবে, মানে কোঅর্ডিনেটরের কনসেপ্টটা খুব বাজে তো, মানে তারা হলো এরকম যে টিচারদের উপরে ছড়ি ঘুরাবে আর প্রিন্সিপালকে গিয়ে কমপ্লেন করবে। হ্যাঁ। তো আমার ক্যারেক্টারটা পুরোপুরি তার বাইরে, এর জন্য ওরা আমাকে ভালোবাসে, কিন্তু আবার ভীষণ কতগুলো জিনিস না ক্যাজুয়ালি নিয়ে নেয়। ও ম্যাম কিছু বলবে না, ম্যাম মেনে নেবে। আমি এবার বলছি দেখো হুম। আমি না মেনে নিতে পারি, কিন্তু আমায় যদি টেকেন ফর গ্রান্টেড তখন কিন্তু আমি আর সহ্য করতে পারবো না, ওই পর্যায়টায় যেও না তোমরা, যে আমি করতে পারবো না। কিন্তু ওই যে খালি মানে এরাও এখানে এসে না খালি লেখাও, খালি লেখাও। আরে আমার না মনে হয় কি, ওদের আঙুলগুলো তো ব্যথা করে, ওরা তো ছোট বাচ্চা, মানে আমি অবভিয়াসলি। কি মানছি ওরা ফার্স্ট স্ট্যান্ডার্ড, বিশেষ করে ইউকেজি টিচার্সদের দেখেছি এই ইস। জিনিসটা। কারণ ওদের ওদের একটা মেন্টাল প্রেশার থাকে যে ফার্স্ট স্ট্যান্ডার্ডে গিয়ে লিখতে না পারলে, দেখ প্রি স্কুলে কি হয়, টিচাররা জানতে পারছে না কোন স্কুল থেকে আসছে। এখানেও থাকে যে ফার্স্ট স্ট্যান্ডার্ডের টিচাররা হয়তো ইউকেজি টিচারদের বললো, আরে তোমারি ক্লাস কে তো बच्चे को लिखना ही नहीं आता है, তখন ওদের ওটা খুব প্রেস্টিজে লাগে যে এরকম করে বলছে। এবার তার জন্য টিচাররা দায়ী আমি এটা বলবো না, ওরা ওদের সাধ্যমতো প্রচুর চেষ্টা করে, বাট যেটা বললাম বাড়িতে কোনো প্র্যাকটিস নেই, স্কুলে যাচ্ছে আসছে ওই। তো ফার্স্ট স্ট্যান্ডার্ড আর ইউকেজির মধ্যে একটা বিশাল গ্যাপ থাকে কিন্তু, মানে সিলেবাস অনেক ভাস্ট হয়ে যায় যেটা ইউকেজি। তো ওটা মাথায় রেখে করতে লাগে, যাতে ওরা বাচ্চাগুলো গিয়ে এমন না হয় যে অথৈ সাগরে পড়লো। কিন্তু তার জন্য ওরকম প্রেশার দিও না তোমরাও, যে খালি লেখো খালি লেখো, কারণ পরে গিয়ে তোমাদের লিখতে হবে। প্রত্যেকটা বাচ্চার তো কগনিশন আলাদা, ব্রেন হ্যাঁ, ডেভেলপমেন্ট আলাদা। আমি ফোর্স করে তো কিছু করতে পারবো না, আমি করে এটা মানে এটা অনেক বুঝতে পারি বাচ্চা না। আছে এখনো পেন্সিল ঠিক মতো ইউকেজিতে এসেও পেন্সিল দিয়ে লিখতে পারে না, বা ওই যে 4 লাইনের মেজারমেন্ট এখনো ঠিক নেই। বাট আমি টিচারদের বলি ছেড়ে দাও, ও যে ও যাই যেভাবেই লিখুক, ও এটা হয়তো রেড লাইন থেকে রেড লাইন অব্দি লিখছে, ও বুঝছে না যে ওকে ব্লু লাইন অব্দি গিয়ে শেষ করতে হবে। বাট ছাড়ো না, ও লিখছে তো, ও পারবে। বাট তুমি যদি ওকে প্রেসার দিতে পারো থাকো, তাহলে বাচ্চাটা ভয় পেয়ে যাবে, ও আর এগোবে না। কিন্তু তুই কি জানিস বাচ্চারাও কত স্মার্ট। আমাদের কি হয় প্রি স্কুলে, প্রি স্কুলের ক্ষেত্রে ক্লাসে ডেকোরেশন লাগে, ডেকোরেশনের ক্ষেত্রে কি হয় তুমি যেগুলো পড়াচ্ছ সেগুলোই থাকে, ধর ডেজ হুম। অফ দ্য উইক, মান্থ অফ দ্য ইয়ার, এরকম করে সাইট ওয়ার্ড, ভয়েল, সবকিছু মানে ওরকম করে সুন্দর করে ডেকোরেট করে রাখতে লাগে ক্লাসটা। একবার একটা বাচ্চার মা আমাকে বলছে ম্যাম
ও তো মান্তাব দাই আর লিখতে পারছিল না বাড়িতে, স্কুলে কি করে ও পুরো লিখলো। হ্যাঁ, মা জানিস তারপরে মেয়েটা পাশ থেকে বলছে, ওই যে ওয়ালে লেখা আছে তো আমি ওখান থেকে দেখে লিখে দিয়েছি। মানে স্মার্ট, তুই ভাব, আমরা যখন ইউকেজিতে ছিলাম আমাদের কি ছিল কিচ্ছু বুঝতাম না। আমি না, কি বলবো, আমিও হাসছি ওর মাও হাসছে। ওর মা বলছে সেই জন্য আমি ভাবছি ও কি করে লিখলো, ও তো বাড়িতে লিখতে পারছে না। তখন বলছে ওই যে ওয়ালে আছে না, আমি দেখে লিখে দিয়েছি। তোকে আমি ওটাও পরে তো বলবো, একটা। আমার অনেক পেইনফুল স্টোরিও আছে। মানে আমার একটা স্টুডেন্ট, মানে ওই জন্য না আমার এখন মনে হয় আমি কোঅর্ডিনেটর ভালো, আমার ক্লাসে ইনভলভ হতে এসে লাগে। আমার একটা স্টুডেন্ট মানে জলে ডুবে মারা যায়, একটা স্টুডেন্টের ক্যান্সার হয়, মানে আমার এমন হয়ে গেছিল না, আমি পরে ম্যামকে বলতাম আমার ক্লাসের স্টুডেন্টদের সাথেই কেন হয়। মানে ওই নেয়াগুলো গুলো যে কি প্যাথেটিক, ওগুলো মানে যেমন আমি প্রচুর ভালোটাও পেয়েছি, এই দিকগুলো খুব পেয়েছি যেগুলো মানে মেনে নেওয়াটা, গুলো। মানে ক্লাসে এরকম হয়েছে এক সপ্তাহ গিয়ে না আমি অ্যাটেন্ডেন্স নিতাম না, কারণ হুম। নিতে গেলে আমাকে ওই বাচ্চাটার নামটা বাদ নামটা। দিয়ে নিতে হবে। মানে ওগুলো, মানে এরকমও অনেক গেছে, বাট এগুলো নিয়ে তোর সাথে না, পরে কথা নিশ্চয়ই হবে। নেক্সট এপিসোডে আমরা করব। ঠিক আছে, ওকে। তাহলে থ্যাংক ইউ খুব সো ভালো মাচ। লাগলো আমারও, মানে সেম মনে হয় যেন হালকা হলাম অনেক কিছু বলে। এটাই দরকার, এটাই পারপাস। এটা কত লোকে শুনছে এখন, ইটস টু আর্লি টু ইউনো, বাট তোরা ধর নিজেদের সার্কেলে শেয়ার করলি, আমিও করছি, অলরেডি এটা আপলোড হয়ে যাবে। তো আমরা স্লোলি যাচ্ছি, জাস্ট শুরু হলো, ইট উইল টেক টাইম, বাট পৌঁছানোর হলে পৌঁছেই যাবে সবার কাছে। তো ওকে, আমরা করতে থাকবো, রাইট? নিশ্চয়ই। ওকে, তো আমি ওকে, রেকর্ডিং স্টপ করছি। হ্যাঁ। ওকে। ওকে।